আছেন আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সবাই মাইকটা একটু মিউট করে রাখেন। আজকে মাত্র চতুর্থ ক্লাস, আপনাদের পার্টিসিপেন্ট এত কম কেন? একটু দেখি আপনাদের পার্টিসিপেন্ট লিস্টটা কতটুকু হওয়ার কথা। মাইকগুলো সবাই মিউট রাখেন, নিজ দায়িত্বে মাইকগুলো মিউট রাখেন, যার যার মাইক আওয়াজ হচ্ছে সবার মাইক মিউট রাখেন। 106 জন। চা করে দেন তো ভাই একটু। কিরে ভাই, মাইকগুলো মিউট রাখতে বলতেছি না আপনাদের? দেখছেন এখনো পর্যন্ত মাইকগুলো মিউট করে নাই। আব্দুল হান্নান, প্রত্যাশা কবির, তারপরে ইসমাইল হোসাইন, কি সমস্যা আপনাদের মাইক অফ করতে বলছি না? কি অবস্থা, মানে বলার পরও মাইকগুলো অফ থাকে না। পার্টিসিপেন্ট আজকে চতুর্থ ক্লাস, আমাদের 106 জন পার্টিসিপেন্টের মধ্যে 24 জন হয়ে গেছে, এখন আমি সহ 24 জন। এইভাবে কমতে আছে। এখানে টাকা দিয়ে ভর্তি হয়ে দুই একটা ক্লাস করে কি ট্যুর করতে আসে সবাই? সমস্যা নেই, যারা সাথে থাকবে তাদের সাথে এগিয়ে যাবো, একজন থাকলে একজনকে ক্লাস নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমি কয়েকটা প্রশ্ন হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, যে ইসমাইল হোসেন স্যার হ্যান্ড রেজ করছেন। স্যার বলেন আপনার কি প্রশ্ন? আমি মাইক আনমিউট করার সুযোগ দিচ্ছি, বলেন আপনার কি প্রশ্ন, মাইক অন করে বলেন। ভাই একটু ঠান্ডা হও। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনি প্রথমে আপনার ভিডিওটা অফ করেন, এখানে ভিডিও দরকার নাই, সরি স্যার। শত সময় বলেছি ভিডিওটা অফ করে রাখবেন, দেন বলেন কি প্রশ্ন। সরি স্যার। জি ভাই, ওকে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে ওই আপনার পাশাপাশি যে প্রেস ব্রেকটা, এটা তো আমাদের ল্যাপটপে করা যাচ্ছে না স্যার, খুব সমস্যা হচ্ছে। এটা যদি আরেকবার দয়া করে দেখাই দিতেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখাবো। আর কোনো প্রবলেম আছে আপনার? আর কোনো কোয়েশ্চেন্স? নাই স্যার, আমার এই একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন্সে। মাইকটা মিউট করে রাখবেন, আমি আপনাদের হ্যান্ডে ডাউন করে নিচ্ছি। আমি দেখছি আল আমিন হোসাইন মিরাজ স্যার প্রশ্ন করতেছেন, বলেন স্যার আপনার কী প্রশ্ন আছে? আল আমিন হোসাইন মিরাজ, শুনতে পাচ্ছেন? আমি আপনাকে মাইক আনমিউট করার সুযোগ দিচ্ছি, হ্যাঁ বলেন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এছাড়া আমি ওই আপনি যে পিকো ওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিওগুলো দিছিলেন, হ্যাঁ, সবগুলো দেখছি, বাট আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না। কী সমস্যা দেখাচ্ছে? আহ, আমি অল ডিটেলস দেওয়ার পরে যখন সাইন আপ করতেছি, তখন পুনরায় আবার ওই ফর্মটাই দেখাচ্ছে। পুনরায় ওই ফর্ম দেখানোর আমাকে একটু দিবেন, সাইন আপ করে ফুল ফর্মটা ফিল আপ করার পরে জি জি। আমাকে একটু স্ক্রিনশট দিবেন, দেখবো আমি কোথায় কোনো প্রবলেম আছে। ওকে স্যার। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি যে আতিয়া মায়েশা ম্যাডাম হ্যান্ড রেজ করেছেন। ম্যাডাম বলেন আপনার কী প্রশ্ন, মাইক অন করার সুযোগ দিয়েছি। স্যার, আপনি যখন ড্র করেন তখন আঁকাবাঁকা ড্র করলেও সেটা অটোমেটিক সোজা হয়ে যায়, কিন্তু আমি ড্র করলে সেটা আঁকাবাঁকাই থেকে যায়। এক্ষেত্রে কি আমাকে কোনো কিছু সেট আপ করে নিতে হবে? না, কোনো কিছু সেট আপ করতে হবে না, আমি দেখা দিচ্ছি কীভাবে করতে হয়। ওকে, আপনার কি আর কোনো কোয়েশ্চেন্স আছে? যদি না থাকে আমি ক্লাসের দিকে চলে যাচ্ছি। সো আমি স্ক্রিনটা শেয়ার করেছি, অলরেডি দুইটা প্রশ্ন আমি পেয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসমাইল স্যারের প্রথম প্রশ্নটা ছিল যে ল্যাপটপে উনি পাশাপাশি দুইটা কি নিতে পারতেছেন না, পেজ দিতে পারতেছেন না। ল্যাপটপ এবং কম্পিউটার সব জায়গায় সেম, যে আপনি যদি কি করেন, পেজ ব্রেকটা করেন, কন্ট্রোল এন্টার দিয়ে পেজ ব্রেকটা করছেন, আমার দুইটা পেজ হয়েছে, এখন কিসে উপরে নিচে দুইটা পেজ হয়েছে। আমি যখন এগুলোকে জুম জুম যখন আউট করব তখন দেখবেন যে দুইটা পাশাপাশি হয়ে গেছে। অথবা আপনি চাইলে এখানে ভিউ থেকে ক্লিক করে দেখেন, এখানে ভিউতে ক্লিক করলে টু পেজ লিখে অপশন আছে। আপনি মনে করেন এখানে একটা পেজে ক্লিক করে রাখছেন না, এখানে টু পেজে ক্লিক করছেন, এটা অটোমেটিক দুইটা পেজ হয়ে গেছে ভিউ থেকে এসে টু পেজ। এরপর আর একটু করে বড় করলে এটা দুইটা পেজ পর্যন্ত দেখা যাবে। এখন ছোটো করতে থাকলে দেখেন, আমি এখানে কন্ট্রোল এন্টারে ক্লিক করে অনেকগুলো পেজ আমি নিয়েছি, অলরেডি এখানে 25টা পেজ হয়ে গেছে। আমি যখন এগুলোকে ছোটো করবো দেখেন সবগুলো পেজ এখানে টু পেজ দেওয়া আছে, সেজন্য একসাথে হচ্ছে হচ্ছে না। দেখেন সবগুলো পেজ এইভাবে একটার পর একটা আসতেছে। আমি যদি মনে করেন এগুলো 100% জুম করি তাহলে 100% দেখাচ্ছে। আপনি যখন এভাবে করবেন দেখেন সবগুলো পেজ একসাথে দেখাচ্ছে। ঠিক আছে, তো আর একটু বড় করলে আর দুই একটা কমে যাবে, আর একটু বড় করলে আর দুই একটা কমে যাবে, আর একটু বড় করলে এভাবে কমতে কমতে সব এক পেজে চলে আসে আর কি। তো এখন আমি একটু মিডিয়াম করে রেখেছি, দুইটা পেজ দেখা যাচ্ছে পাশাপাশি। তো আপনার যদি এইভাবে তাও যদি না হয়, তখন আপনি এখানে টু পেজে ক্লিক করবেন, ভিউতে এসে টু পেজে ক্লিক করে দিলে হয়ে যাবে। আশা করি ইসমাইল হোসেন স্যারের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে, বুঝতে পারেন, তাহলে মেসেজ চ্যাট বক্সে ইয়েস লিখেন, আর না হলে আমি আরও ডিটেলস বলে দিচ্ছি। যদি বুঝতে পারেন চ্যাট বক্সে ইয়েস লিখেন।
ইসমাইল হোসাইন। এরপর আমি আতিয়া মায়েশা ম্যাডামের যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি, আপনি যখন ড্র করি এটা সোজা হয়, আপনারা যখন ড্র করেন বাঁকা হয়। তো আপনি মূলত এই যে সম্ভবত এই ফ্রি ফর্ম যেটার কথা বলছেন সেটার কথা বলতেছেন মনে হয়। তো আমি তো সোজা টানতেছি, আপনার তো বাঁকা কেন টানতেছেন, আপনি এইভাবে বাঁকা কেন টানতেছেন? আমি তো সোজা টানতেছি, যে সোজা টানতেছি, আমি যেখানে যেখানে যাচ্ছি সোজা সোজা দিতে যাচ্ছে, এখানে বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই। বাঁকা কেন হবে এখানে, বাঁকা কেন হবে? আমি তো বুঝতেছি না কেন বাঁকা হচ্ছে আপনাদের। এই যে আমি তো কোথাও যেখানে বাঁকা করতেছি সেখানে বাঁকা হচ্ছে, এছাড়া তার কোনো বাঁকা কোথাও হওয়ার সুযোগ নেই। আমি যেখানে শুরু করেছি সেখানে শেষ করেছি, দেখেন কত সুন্দর করে হয়েছে। হ্যাঁ, আতিয়া মায়েশা ম্যাডাম আবার বলেন যে আপনার আপনার প্রশ্ন কি এটাই ছিল? স্যার আমি তো মোবাইল ফোনে হাত দিয়ে ড্র করি, তাই আমারটা বাঁকা হয়। মোবাইল সেক্ষেত্রে ফোনে? কোনো কিছু আমি জি তো স্যার। মোবাইল ফোনে তো এই কাজগুলো করতে পারবেন না। আমি তো মোবাইল ফোনে কথা বলি, আমি মাউস দিয়ে দেখিয়েছি আপনাকে, মাউস দিয়ে প্র্যাকটিস করতে হবে, মোবাইল ফোনে এই কাজ করা যাবে না। আর হাত আচ্ছা দিয়ে, স্যার। আর হাত দিয়ে করলে তো আপনি হাত দিয়ে এভাবে সোজা করতে পারছেন। হাত দিয়ে যদি আপনি সোজা ড্র করতে পারেন যদি সোজা ড্র করবেন, হাত দিয়ে যদি আপনি মোবাইল থেকে যদি সোজা টানেন তাহলে সোজা হবে, বাঁকা টানলে তো বাঁকা হবেই। তো দেখেন আমি এখানে ক্লিক করেছি, একেবারে সোজা, দেখেন সোজা, যেখানে যেখানে ক্লিক করতেছি, যেখানে যেখানে ক্লিক করতেছি সেখানে সেখানে সোজা হচ্ছে, দেখেন। ঠিক আছে, দেখেন আমি একটা স্টার বানাই ফেলতেছি কীভাবে। যাই হোক, হয়নি, যেভাবে চাই আমি সেভাবে সোজা হয়ে যাচ্ছে। মোবাইল দিয়ে এই কাজ করা যাবে না ম্যাডাম। মোবাইল দিয়ে আপনি শুধুমাত্র ওখান থেকে ল্যাপটপে, মোবাইলে শুধুমাত্র টাইপিংটা করতে পারবেন, এগুলো সেটিং মেটিং মোবাইল দিয়ে করা যাবে না। আচ্ছা, এরপরে আমি পরবর্তী কোয়েশ্চেন নিতে যাচ্ছি যে উচ্চ সরকার স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার বলেন আপনার কি প্রশ্ন আছে? ভাইয়া, আমার কোনো কিছু গ্রুপ করতে সমস্যা হচ্ছে, একটু দেখাই দিলে ভালো হতো। গ্রুপ করাটা একেবারেই সিম্পল। গ্রুপ করতে হলে আপনাকে দুইটা শেপ সিলেক্ট করতে হবে, মিনিমাম দুইটা, এর চেয়ে বেশিও করা যাবে, মিনিমাম দুইটা। মানুষ যেমন দুইটার কমে গ্রুপ হয় না, ঠিক তেমনি এখানে শেপও দুইটার কমে গ্রুপ কখনোই হবে না। তো সেক্ষেত্রে আমি একটা শেপ এখানে ক্লিক করেছি, আরেকটা শেপ এখান থেকে এসে আমি আরেকটা শেপ নিচ্ছি, যে বৃত্তাকার একটা শেপ নিচ্ছি। এরপর আমি এখান থেকে এসে আরও একটা শেপ নিচ্ছি, আমি তিনটা করে দেখাচ্ছি, দেখেন আমি তিনটা শেপ করেছি। এখন এই শেপগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, দেখেন এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। ঠিক আছে, এই তিনটাকে যখন আমি শেপ করব তখন আমাকে তিনটাকে সিলেক্ট করতে হবে। এই একটাকে সিলেক্ট করেছি, এটাকে সিলেক্ট করতে গেলে এটা এটা ছুটে যাচ্ছে, এটাকে সিলেক্ট করতে গেলে এটা ছুটে যাচ্ছে। তখন আপনাকে তিনটা যদি একসাথে সিলেক্ট করছেন তখন এটাকে সিলেক্ট করছেন, কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করতে হবে, আবার কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করতে হবে। এই তিনটা এখন সিলেক্ট অবস্থা আছে। এখন আপনি এটাকে গ্রুপ করার জন্য এই তিনটার কোথাও ক্লিক, রাইট বাটন ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করলে হবে না। আমি আবার বলতেছি, যদি আপনাকে গ্রুপ করতে হয় এইগুলোর অপশন ফাংশনে যেতে হয়, তখন আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করেছি, এখানে অপশনটা আসছে যে গ্রুপ আসছে, গ্রুপ এখানে ক্লিক করেছি, সবগুলো গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন আমি নিতে চাইলে সবগুলো একসাথে যাচ্ছে। বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন বলেন যে বুঝতে পেরেছেন কিনা। উৎস সরকার মাইক আনমিউট করে পারমিশন দিয়েছি, বলেন বুঝতে পেরেছেন কিনা। জি ভাইয়া। আচ্ছা, আর কি কোনো কোয়েশ্চেন্স আছে আপনার? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সো আমরা চলে যাচ্ছি ক্লাসের মূল পর্বে। ক্লাস আমাদের ছিল, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখে বলেছি, পাওয়ার পয়েন্টের কাজ দেখতে পারছিলাম কিনা মনে নেই। পাওয়ার পয়েন্টের কাজ শুরু করেছিলাম আমরা, ইয়েস অথবা নো মেসেজ গ্রুপে বলেন, যে যদি শুরু করতে পারি তাহলে বলেন ইয়েস, আর না হলে আমি আপনাদেরকে মাইক অন করতে দিলে সবাই মিউট করেন, নো স্যার, নো। ওকে, আমরা পাওয়ার ইয়ার কাজ শেষ করেছি, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শেষ করেছি। আমরা চতুর্থ ক্লাসে এসেও পাওয়ার পয়েন্টের কাজ ধরতে পারিনি, মানে অনেকটা পিছিয়ে আছি। সো আমরা দেখার চেষ্টা করি। আমরা কি ভিপিএন ইউজিংটা দেখেছি গত ক্লাসে? ভিপিএন কীভাবে ইউজ করতে হয়? একজন বলতেছি ইয়েস প্লিজ, কাজী মাসুদ। হ্যাঁ, ভিপিএন ইউজ দেখিয়েছি, ভিপিএন দেখিয়েছি। শুধুমাত্র আমাদের পাওয়ার পয়েন্ট বাকি আছে, আমরা একেবারে পাওয়ার পয়েন্টের কাজের দিকে চলে যাই। তো পাওয়ার পয়েন্ট আমি ওপেন করতেছি, আমি যেভাবে ওপেন করি সেভাবে ওপেন করতেছি। আপনারা যদি শর্টকাট জানে থাকেন শর্টকাট ওপেন করবেন, আর না হলে মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে ওপেন করছেন সেভাবেই। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে ওপেন করে সেভাবে আপনারা ওপেন করবেন। তো আমি আশা করতেছি রেকর্ডিংটা চলতেছে আর সবাই আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন এবং ভালোভাবে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো স্ক্রিন যদি দেখতে পান, দেখেন যে আমি একটা পাওয়ার পয়েন্টের পেজে চলে আসছি। তো এই পাওয়ার পয়েন্ট পেজ থেকেই, তার আগে আমি একটু নিশ্চিত করি যে আপনারা এখানে 33 জন জয়েন করেছেন। আমার অফিসিয়াল টুল টিউটোরিয়াল থেকে শুরু করে সব ধরনের ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি। আপনারা কি সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? যারা যারা করেন নাই তাদেরকে আমি আজকে আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলটা আপনাদেরকে নিয়ে যাবে।
ওকে, তো এই চ্যানেলটা ওইভাবে যদি করেন আপনাদের পরবর্তীতে লাগবে। এখানে আমি সব ধরনের টিউটোরিয়ালস এখানে আপডেট দিচ্ছি, যে আমাদের কোর্স রিলেটেড আমাদের এই কোর্সের বাইরেও কোনো কিছু যদি আমাদের কি হয়ে যায়, কোর্সে আলোচনা করার সুযোগ না থাকে, সেই সব ধরনের ইনফরমেশন আমি শেয়ার করার জন্য এই ইউটিউব চ্যানেলটা আমি আপনাদের জন্যই ক্রিয়েট করছি। তো এই ইউটিউব চ্যানেলটা যদি আপনারা যদি আমাকে উৎসাহ না করেন, পাশে না দেখেন, যে ভিডিও আসলেন দেখে গেলেন, এটা তো না, সাবস্ক্রাইবটা করা লাগে, যে সাবস্ক্রাইব না করলে তো আর উৎসাহ পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে লিঙ্ক আবার দিয়ে দিচ্ছি, যে সবাই আবার এটাকে সাবস্ক্রাইব করে দেন। যারা আগে থেকে করেছেন অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই, এই চ্যাট বক্সের যে লিঙ্কটা দিয়েছি এখান থেকে সবাই আবার সাবস্ক্রাইব করে দেন। এটা আপনাদের জন্যই লাগবে। এখানে আমি সব ধরনের ভিডিও টিউটোরিয়াল আমি আপলোড করতেছি আস্তে আস্তে আপনাদের জন্য। তো যেটা যেটা প্রবলেম থাকবে আমি সবগুলো নোট করতেছি, এই সবগুলো আমি আপলোড করতেছি। যারা করেছেন অনেক ধন্যবাদ। আচ্ছা দেখেন, সো নতুন করে আজকে কেউ করছেন কিনা সেটা যদি আমি দেখতে চাই, আমি এখানে একটু রিফ্রেশ ক্লিক করলে আমি বুঝতে পারবো যে নতুন করে আজকে কেউ করেছেন কিনা। এখনও পর্যন্ত একজন করেছেন মাত্র নতুন করে। তো যারা করেন নাই একটু করে ফেলবেন, এটা আপনাদের দরকার আছে। এই চ্যানেলটা এটাতে লেগে থাকবেন, এটাতে লেগে থাকবেন। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার জন্য আমি নতুন নতুন করে নতুন নতুন আপডেট সবগুলো টিউটোরিয়াল আমি এখানে আপডেট করব। আর আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের মেসেজ পাইলে যে আমাকে এই জিনিসটা আমরা একটু কম বুঝতেছি, এটা নিয়ে একটু টিউটোরিয়াল দেন, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো। আস্তে আস্তে সব কিছু হবে এখানে। সো আমি পাওয়ার পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। পাওয়ার পয়েন্ট এখানে ম্যাক্সিমাম ব্যাপারটা আপনি দেখতে পাচ্ছেন যে সাউন্ড নাই স্যার, কি বলেন সাউন্ড নাই? আমাকে সবাই শুরু থেকে ভালোভাবে শুনতে পাচ্ছে। সাব্বির হোসেন জয়েন উইথ অডিও। এত এই চতুর্থ ক্লাসে এসে যদি সাউন্ড নাই জিজ্ঞেস করে কেমন লাগে? আমাকে কি শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যালো, শোনা যাচ্ছে তো? তাহলে সাউন্ড নাই বলতেছে কেন? এতদিন লাস্ট ক্লাসে চতুর্থ ক্লাসে এসে বলছে সাউন্ড নাই, অর্ধেকটা ক্লাস আমরা শেষ করে ফেলেছি সাউন্ড নাই বলে এখন। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা পাওয়ার পয়েন্টে কাজ শেখার চেষ্টা করতেছি। আর দিতে হবে না, আর দিতে হবে না, ইয়েস আর দিতে হবে না, বুঝতে পেরেছি। সাউন্ড ইজ ওকে, প্লিজ হেড ওকে। হ্যাঁ দেখেন, সো আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যে পাওয়ার পয়েন্ট হচ্ছে কি মাইক্রোসফট অফিসের একটা প্রোগ্রাম, এটার নাম MS পাওয়ার পয়েন্ট, মানে হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? তো এই পাওয়ার পয়েন্টটি আমরা কাজ করতে গেলে এখানে ম্যাক্সিমাম থিংস আর সিমিলার টু মাইক্রোসফট ওয়ার্ড। তো সেজন্য আমরা এখানে সব কিছু দেখবো না, আমরা যেগুলো যেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে ছিল না সেখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করতে গেলে যেগুলো যেগুলো দরকার হবে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মূলত ব্যবহার হয় প্রেজেন্টেশনের জন্য। কোনো একটা স্পেসিফিক টপিকের উপর আপনি একটা প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট বানিয়েছেন, এই অ্যাসাইনমেন্ট টপিকের উপর প্রিসাইজ করে খুব সুন্দর করে প্রেজেন্ট করার জন্য যেই প্রজেক্টরে দেখানোর জন্য যে প্রেজেন্টেশন স্লাইডটা বানানো হয় সেটাকে প্রেজেন্টেশন বলা হয়। আমরা এখান থেকে প্রেজেন্টেশন কীভাবে বানাতে হয় সেটা দেখার চেষ্টা করব। তো আমি একটা র্যান্ডমলি একটা টপিক চুজ করে আমি একটা প্রেজেন্টেশন বানাবো, আর আপনারা আপনাদের মতো করে র্যান্ডম যে কোনো একটা টপিক চুজ করে বাড়ির কাজ হিসেবে জমা দিবেন। তো আমি একটা টপিক এখানে ক্লিক করতেছি এই একটা টপিক পিক করে আমি এটা নিয়ে কাজ করব। তার আগে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে গেলে কোন কোন মেথডগুলোকে ফলো করলে খুব নির্ভুলভাবে খুব সুন্দরভাবে গোছানোভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা যায় সেটা দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে আসছি, এখান থেকে এসে আমি মোটামুটি এই একটা লেআউট আমি সিলেক্ট করছি। এখানে আমি দেখবো যে আমি 5টা মেথডকে ফোকাস করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করবো। এই 5টা মেথড কী কী দেখেন, আমি লিখে দিই এখানে 5 ইফেক্টিভ মেথডস টু ক্রিয়েট পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি সিলেক্ট লেআউট, তারপর দ্বিতীয়টা হচ্ছে কি অ্যাড অর রাইট কন্টেন্ট, তৃতীয়টা হচ্ছে কি ডিজাইন, চতুর্থ হচ্ছে কি অ্যাপ্লাই অ্যানিমেশন, পঞ্চমটা হচ্ছে কি প্লে উইথ F5 নামে একটা বাটন আছে, সেই প্লে স্প্লিংটা ভুল, F5 নামে একটা বাটন আছে সেটা দিয়ে প্লে করে দেখাতে হবে। এখন এই যে এগুলো লিখতেছে অ্যানিমেশন, কন্টেন্ট, ডিজাইন, অ্যাপ্লাই অ্যানিমেশন, এগুলো কি? তো সেটার জন্য আমি আগে থেকে আপনাদেরকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটু করে প্লে করে দেখাই দেন, আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো আমি যদি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে হয়তো আমার কাছে, আমি এটাকে প্লে করে দেখার চেষ্টা করি। দেখেন এইটাই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইভাবে আসবে, দেখেন কত সুন্দর করে এইভাবে দেখাবে ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন অন বাংলাদেশ ক্রিকেট টিম। এরপর দেখেন অটোমেটিক একটা আসতেছে সাবমিট টু, এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমি এটা দেখাবো না, আরও সহজ আছে সেটা দেখানোর চেষ্টা করি। এটা দেখেন
দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এইভাবে আসতেছে, যে কাকে প্রেজেন্ট করতে যাচ্ছে, কার কি, এগুলো সব এখানে চলে আসতেছে। কোন টপিক নিয়ে আলোচনা করবে সেই টপিকটা শুধু এখানে চলে আসতেছে। দেখেন এখানে লগো আসতেছে, এরপর দেখেন এখানে সবগুলোর নাম কীভাবে আসতেছে। ঠিক আছে, এইভাবে আসবে। দেখেন তো আমরা দেখার চেষ্টা করবো যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে করতে হয়, বেসিক কীভাবে করতে হয় এবং প্রফেশনাল কীভাবে করতে হয় সেগুলো দেখার চেষ্টা করবো। ইজ ইট রিকোয়ার্ড টু ডাটা এন্ট্রি? অবভিয়াসলি ইজ ইট রিকোয়ার্ড টু ডাটা এন্ট্রি। ওকে, তো দেখেন ওকে, দেখেন আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে বানাবো। তো এটা একটা স্লাইড, আমরা বলেছি প্রথম যে মেথডটা সেটা হচ্ছে কি সিলেক্ট লেআউট। তো সিলেক্ট লেআউট যখন আমরা করব, আমরা এখান থেকে লেআউট সিলেক্ট করবো। এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড, এটাকে পেজ বলা হয়েছে, এখানে যেটাকে বলা হচ্ছে স্লাইড। তো আমরা যখন একটা স্লাইড নতুন করে স্লাইড নেব, সেখান থেকে আমি একটা লেআউট সিলেক্ট করবো, এটা হচ্ছে লেআউট। এগুলো হচ্ছে বিভিন্ন লেআউট। তো আমার এখানে বিভিন্ন লেআউট আছে, এখানে ক্লিক করে দেখেন এখানে অনেক কিছু করা যায় এখান থেকে। তো আমি এগুলো করবো না, আমি ম্যানুয়ালি করার চেষ্টা করবো, যেগুলো এখানে যেটা আছে ম্যানুয়ালি আনার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে এই লেআউটটাকে সিলেক্ট করবো, আমি প্রত্যেকটা এই লেআউটে কাজ করবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন উপরেটা থাকুক, আমি এইখানে লেআউটে কাজ করে আপনাদেরকে দেখাবো। তো আমি একটা বেসিক একটা প্রেজেন্টেশন করে দেখাই, পেজ করে দেখাই, এরপর আমি প্রফেশনালে চলে যাবো। তো আমি যদি বেসিক একটা প্রেজেন্টেশন করে দেখাই, এটাতে আমি লিখবো যে টপিক নিয়ে শুরু করবো। শুরুতেই আমি বাংলাদেশ ক্রিকেট টিম, দেখেন আমি ঠিকই বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে করতেছি, আবারও বাংলাদেশ ক্রিকেট টিম আমি নিয়ে করেছি। এরপর আমি এখানে র্যান্ডমলি কিছু প্লেয়ার্সের নাম লিখবো। মনে করেন এটা হচ্ছে কি প্রথমে লেআউট সিলেক্ট করছি, এরপর আমি অ্যাড অর রাইট কন্টেন্ট, এখন আমি আমার কন্টেন্টগুলো রাইট করতেছি। তো এখানে এসে আমি প্রথমে নাম লিখলাম যে তামিম ইকবাল। তো এইভাবে লিখলে আমি অনেকগুলো প্লেয়ার নাম লিখবো, আমি এত লিখবো না, আমি জাস্ট 4-5 জনের একটা স্লাইড বানিয়ে দেবো, সেই জন্য আমি এত বেশি করতেছি না। এখন আমার অ্যাড অর রাইট কন্টেন্ট হয়ে গেছে, এরপর আমার তৃতীয়টা হচ্ছে ডিজাইন। এখন আমি এটাকে ডিজাইন করব। তো এই পেজটাকে আমি ডিজাইন করব। ডিজাইন করতে গেলে প্রথমে দেখেন ডিজাইনে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ডের কিছু ডিজাইন এখানে আছে। তো এখান থেকে আমি কোনো একটা সিলেক্ট করতে পারি, দেখেন যেটা সিলেক্ট করবো সেটার মতো হয়ে যাচ্ছে, যেটাতে সিলেক্ট করতে সেটার মতো হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করলে এটার মতো হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করলে এটার মতো হয়ে যাচ্ছে, এক একটাতে সিলেক্ট করলে এক এক রকম হয়েছে। তো আমি এগুলো ব্যবহার করব না, কারণ হচ্ছে কি আমি এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো, সেজন্য আমি এগুলো ব্যবহার করবো না। এখান থেকে যেটাই ক্লিক করবে সেটা হবে। তো আমি এখান থেকে গিয়ে এগুলোকে নো করে দিতে পারি। নো করার অপশনে গেলে আমাকে এটাকে আন্ডুতে ক্লিক করে একেবারে নোতে চলে যেতে হবে। তো আমি থাকগা এগুলো এতটুকু থাকগা, আমি এখানে ছবি যেহেতু ব্যবহার করবো আমার দরকার হবে না, আমি আন্ডুতে ক্লিক করে চলে আসছি। দেখেন আমি এখানে ডিজাইনটা ব্যবহার করলাম না, আমি ডিজাইনের পরে যেটা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই অ্যানিমেশন, ডিজাইনের মধ্যে এখানে আরও অনেক কিছু বাকি আছে। তো ডিজাইনের মধ্যে আমি এটা না বাদ রেখেছি। এরপর আর কি ডিজাইন আছে দেখেন, এরপর আসা হচ্ছে কি এই যে বাংলাদেশ ক্রিকেট টিম, এই লেখাটাকে ডিজাইন করবো। তার আগে যে এটার বর্ডার আছে, বর্ডার আমি কি দিব, একটা দিব, ব্যাকগ্রাউন্ড দিব। দেখেন বর্ডার আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই ব্যাকগ্রাউন্ড লেখাটাকে আমি একটু বোল্ড করছি এবং বড় করতেছি। আমি এই লাইনটাকে আরও বড় করে পুরো পেজই করে ফেলি, যতটুকু করা সম্ভব পুরো পেজই করে ফেলি। তো এই লেখাটাকে চাইলে আমি আরও একটু বড় করতে পারি, হয়তো করতে পারবো না, এখান থেকে করতে পারবো। আমি এখানে 63 মতো দেওয়া যাবে, দিয়েছি, সাইজ দিয়েছি, ঠিক আছে। এবার দেখেন এইখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, এই কালারটাকে আমি কি করতে পারি, এই কালারটাকে আমি চাইলে লিখার পিছনে ছবি দিতে পারি। দেখেন সেই ফিল পিকচারে এসে আমি এখান থেকে আমার যেই ফোল্ডারটা আছে এই পিকচারের কালেকশনে, সেই পিকচারের এখান থেকে আমি বাংলাদেশ ক্রিকেট টিমের একটা ছবি এখানে দিতে পারি। দেখেন দিয়েছি, এটা লেখাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, লেখাটা ভালোভাবে দেখা দিলে আমি যদি অন্য কালার করে দিতে ভালোভাবে দেখা যায় কিনা, তাও ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি যেখানে হলুদ কালার করে দিতে সেটা যদি দেখা যায় কিনা দেখি, তাও ভালোভাবে দেখা যাচ্ছে না। তারপর আমি দেখি যে এখানে ছবি আর একটা অন্য একটা ছবি দিয়ে দেখি, তখন ভালোভাবে দেখা যায় কিনা। তখন দেখেন এখানে বাংলাদেশ ক্রিকেট টিমের এই একটা ছবি আছে, এটা যদি দেখি তাও ভালোভাবে দেখা যাচ্ছে। এটা যদি লাল করে দিই তখন মনে একটু ভালোভাবে দেখা যাবে। দেখেন এটা অনেকটা ভালোভাবে দেখা যাচ্ছে। তো ভালোভাবে দেখা গেলেও পিছনে যে একটা বাংলাদেশের ছবি দিয়েছে সেটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো ভালোভাবে যদি বোঝাই না যায়, আমার এই কালারটা ইউজ করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমি একেবারে প্লেন একটা কালার ইউজ করার চেষ্টা করবো। দেখেন
এই যে এটাতে আমি একটা প্লেন একটা যদি কালার ইউজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি লাল কালারটা ইউজ করেছি, লেখাটাকে আমি হলুদ অথবা সাদা ইউজ করতে হবে। যদি হলুদ ইউজ করে দেখি কেমন লাগে, এই যে হলুদ, একেবারে হলো হলুদটা মোটামুটি ভালো দেখাচ্ছে, ঠিক আছে। এরপর দেখেন এই যে পিছনের কালারটা তো আমি কি দিয়েছি, ছবি দিয়েছি এবং প্লেন কালার ইউজ করছি। আমি যদি চাই এখানে বিভিন্ন কালার ইউজ করতে হবে, যেটা আমরা গ্রেডিয়েন্ট থেকে দেখেছিলাম। দেখেন আমি গ্রেডিয়েন্টে আসছি, মোর গ্রেডিয়েন্টে গিয়ে আবার এটাকে কাস্টমাইজ করতে পারবো, সেটা আমরা আগের ক্লাসে দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখান থেকে দেখেন এটাতে আমি ক্লিক করে এটাকে আমি একেবারেই টুকটুকে লালটা করে দিয়েছি। এখান থেকে এটাকে ক্লিক করে আমি এটাকে সবুজ করে দিয়েছি। এটা থেকে এখান থেকে ক্লিক করে এটাকে আমি হলুদ বা এই যে কালারটা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাল্টি কালার এখান থেকে হয়ে গেছে। তো এটা চাইলে মাল্টি কালার আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, নাহলে আমার আগে যে প্লেন কালারটা ছিল সেটাই অনেকটা ভালো ছিল, ঠিক আছে। এরপর দেখেন আমি এখানে যে এই যেই একটা ট্যাক্স বক্সটা বা শেপটা নিয়েছি, সেটার একটা বর্ডার আমি এখান থেকে দিতে পারি, একটা বড় করে একটা বর্ডার দিয়ে দিই। মনে করেন একটা বড় করে বর্ডার দিয়েছি, বর্ডারের কালারটা যদি আমি এখান থেকে এই যে আউটলাইনটা যদি আমি এখান থেকে বড় করে দিতে চাই, একটা বড় করে আউটলাইনের কালারটা এটা আছে। এখন কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, তখন কালারটা যদি আমি মনে করেন হলুদ দিতে চাই বা এই কালারটা দিতে চাই, কোন কালারটা ভালো দেখা যাবে, এই কালারটা দিই। এবং এই যে আউটলাইনের এবার এবার সবগুলো পুরো শেপের এখন ইফেক্টস দেওয়ার চেষ্টা করবো আমি এখান থেকে। দেখেন এখান থেকে ইফেক্টসে এসে দেখেন প্রিসেট, এই ইফেক্টসটাকে আমি অনেকভাবে ব্যবহার করতে পারি। দেখেন যেটা দিব সেটা ওদিকে পাশে হয়ে যাচ্ছে, যেরকম দিচ্ছি সেরকম পাশে হয়ে যাচ্ছে। দেখেন আমি এটা দিয়ে দিই, এটা কেমন জানি একটা ভাসমান লাগতেছে, এই ইফেক্টসটা এটা দিতে পারবো। এরপরে আরও আছে এখান থেকে অপশন, দেখেন শ্যাডো, আমি এই শেপটার একটা শ্যাডো ব্যবহার করতে পারবো। এখানে অলরেডি একটা শ্যাডো দেওয়া আছে, আমি যদি না রিফ্লেকশন দিতে পারি আমি এটার। দেখেন একটা এই লেখাটার একটা রিফ্লেকশন অলরেডি আসতেছে, আমি এটা না দিয়ে রিফ্লেকশনটা তুলে ফেলবো। তারপর দেখেন এখানে আর কি আছে, গ্লু আছে, পুরো লেখাটা একটা গ্লু দিতে পারবো। আমি এটা দিচ্ছি না, সফট ইটস আছে, এগুলো দিব না। বেভেলের মধ্যে এসে আমি এখান থেকে কোনো একটা বেভেল দিতে পারবো। দেখেন যেটাতে ক্লিক করবো আমার বর্ডারের লাইনটা সেরকম হয়ে যাচ্ছে, দেখেন ঠিক আছে। তা আগে থেকে যে বেভেলটা ছিল সেটা অনেকটা সুন্দর দেখাচ্ছে, এই যে এই বেভেলটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। এরপর দেখেন আপনি এখান থেকে এসে 3D রোটেট করতে পারবেন, লেখাটাকে 3D রোটেট করতে পারবেন। দেখেন এখান থেকে যেখানে ক্লিক করবেন সেই লেখাটা সেরকম করে হয়ে যাবে। বুঝতে মনে করেন আমি এটা দিয়েছি, এইভাবে 3D এটা রোটেট হয়েছে। তো আপনি যদি চান আরও বিভিন্ন রোটেশন আছে, সেখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারবেন। এটাতে ক্লিক করলে এটাও হয়ে যায়, ঠিক আছে। এখন আমি এতটুকুতে এটা ডিজাইনটা রাখি, এরপর আমি আসবো এগুলোতে ডিজাইন করাতে। তো এগুলোতে যদি ডিজাইন করতে চাই, প্রথমে আমি এই যে পিছনে বাংলাদেশ ক্রিকেট টিমের একটা ছবি দেওয়ার চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ডে। সেক্ষেত্রে দেখেন আমি আগে এগুলোকে ডিজাইন করি, এগুলোকে ডিজাইন করলে আমি এখানে কী করবো, দেখেন আমি লেখাগুলোকে এই পাশে নিয়ে আসছি, এখান থেকে এই পাশে এগুলোকে ডিজাইন করব। তো সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে শেপে আসছি, শেপ থেকে এসে আমি এখান থেকে একটা লাইন নাম লিখতে পারি, এরকম একটা শেপ নিব, সবার নাম লিখতে পারি লাইনের সিরিয়াল আকারে, সেরকম একটা শেপ যদি আমি এখান থেকে নিই, মনে করি আমি এই শেপটা নিয়েছি, এখান থেকে সোজা করে আমি এদের এইটা এইভাবে একটা কয়েকটা ড্র করতেছি। তো এটার কালার যদি আমি কি করি, এটার কালার যদি আমি সবুজ দেওয়ার চেষ্টা করি, এটাকে এখানে দিলাম আর একেবারেই সবুজ দেওয়ার চেষ্টা করি, দেখেন। তারপর এটাতে আমি একটা বর্ডার কালারটা আমি যদি কোনো একটা হলুদ কালার দিই, হলুদ কালার দিলে কি বর্ডার কালারটা ভালো দেখা যাবে, একটু বড় বড় করে দিতে যাতে দেখা যায়। হলুদ কালারটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ভালোভাবে। আমি যদি অন্য কোনো কালার দিই, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখন দেখেন এগুলো সবগুলো প্লেয়ার্সদের নাম এখানে লিখবো, এখানে 8-9 জন আছে, আমি সবগুলোর জন্য একটা একটা করে টানতেছি, দেখেন কপি করতেছি, একটা কপি করেছি, আরেকটা কপি করতেছি, এভাবে সবার নাম আমি এখানে নিয়ে আসবো, আরেকটা কপি করতেছি, এভাবে যে কজন আছে সে কজনের নাম আমি এখানে লিখবো। আনছি, তো এখানে যে কজনের হয় আমি সেই কজনের নাম লিখবো, বাকিগুলো আমি ডিলিট করে দেবো। দেখেন আমি সাকিব আল হাসানকে এখানে, তামিম ইকবালকে এখান থেকে সিলেক্ট করে কাট করে নিয়ে ফেলছি। এই লেখাটা আমি এখানে অ্যাড ট্যাক্সে ক্লিক করে, এডিট ট্যাক্সে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে পুরো লাইনটা এরকম করছি, করে বড় করে দিই, লেখাটা বোল্ড করে দিই, ঠিক আছে। এখন তামিম ইকবালের নামের লেখার স্টাইল যদি আপনি এখান থেকে চেঞ্জ করে দিয়েছেন, তাও আপনি এখান থেকে করে দেবেন। মনে করেন আমি এই কালারটা এইটা দিয়েছি, ঠিক আছে, তামিম ইকবালের নাম আসছে। এরপর সাকিব আল হাসানের নাম যদি এখানে যদি লেখার কালারটা যদি আপনি কী করতে চান, যে কালারটা করলে ভালো সুন্দর দেখা যাবে, সেই কালারটা যে করতে আমি মনে করেন লাল করে দিয়েছি, ঠিক আছে। সবুজের মধ্যে লালটা যদি ভালো না লাগে, কোন কালারটা ভালো লাগে দেখি, হলুদটা কেমন লাগে দেখি, তাহলে আমি হলুদটা করে দিই, হলুদটা ভালো লাগতেছে মোটামুটি। আমি এখানে সাকিব আল হাসানের নামটাও কপি কাট করতেছি, এখানে এসে এডিট ট্যাক্সে ক্লিক করে আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। তারপর আমি সবগুলো নাম আগে নিয়ে আসি, তারপর আমি কী করব, সবগুলো নাম আগে নিয়ে আসি, তারপর আমি এখানে ডিজাইন করব। কাট করেছি, এখানে এসে
এডিট টেক্সট এসে পেস্ট করে দিয়েছি। এরপরে মুশফিকুর রহিম কাট করেছি, এখানে এসে এডিট টেক্সট এসে পেস্ট করে দিয়েছি। তারপর মাহমুদুল্লাহ রিয়াদ কাট করেছি, এখানে এডিট টেক্সট এসে এটাকে পেস্ট করে দিয়েছি। মুস্তাফিজুর রহমান, ওকে, তাসকিন আহমেদ এর টেক্সট দিয়েছি, এখানে পেস্ট করে দিয়েছি। আমি লিটন দাসের এটা আর রাখবো না, এটাকে আমি ডিলিট করে দিই। এই কজনের আমি এখানে করেছি, ঠিক আছে। এখানে যেটা আছে দেখেন, এখানে একটা লেআউট আছে, আমি এই লেআউটটা এখান থেকে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমার আছে। এবার আমি তামিম ইকবালের মতো করে সবগুলো লেখা যদি আমি করে ফেলতে চাই, আমি চাইলে এখানে আলাদা আলাদা কালার ব্যবহার করতে পারি। তো মনে করেন আমি এটাকে সবুজ কালার ব্যবহার করছি, এখান থেকে এসে আমি এটাকে লাল কালার ব্যবহার করি। তো এটাতে এসে আমি এটাকে মাল্টি কালার ব্যবহার করতে পারি, চাইলে একরকম কালার ব্যবহার করতে। সেক্ষেত্রে দেখেন আমি একটা সিস্টেম করি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এখানে। তো 7টার মধ্যে আমি 3টা করে যদি সবুজ রাখি, মাঝখানে যেটা আছে সেটাকে আমি লাল করে দিই, তাহলে একটা বাংলাদেশের ফ্ল্যাগের মতো হয়ে যায়। দেখেন এই ব্যাপারটা সুন্দর লাগে কিনা জানি না, তারপরেও দেখি এভাবে করি। না, সুন্দর লাগতেছে না, অন্য একটা কালার দিয়ে ব্যবহার করার চেষ্টা করি, সমস্যা নেই। এক একটাতে এক এক রকম কালার হোক, এক একটাতে এক এক রকম কালার হোক, তাও করতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে মনে করেন আমি এটাকে এই কালারটা করে দিলাম, এটাকে এসে এই কালারটা করে দিলাম, এটাতে এসে অন্য একটা এই কালারটা করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে লেখাগুলোকে সবগুলো যদি আমি তামিম ইকবালের মতো করে ফেলতে চাই, তখন আমি ফরম্যাট পেন্টারে ক্লিক করছি, এখান থেকে লেখাটাকে সিলেক্ট করে দিলে এটা হয় বড় হয়ে গেছে। আবার এটাকে ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম, এখান থেকে এসে এটাকে ফরম্যাট পেন্টারে ক্লিক করে লেখার উপর ক্লিক করতে হবে। শেপের উপর ক্লিক করলে কিন্তু আবার ইয়া হবে না, শেপটা সরে যাবে। তো সেক্ষেত্রে এটা একটু বড়, আমাকে এটা একটু ছোটো করে ফেলতে হবে, ছোটো করে ফেলছি। আবার এখানে ক্লিক করছি, এখান থেকে এসে এই যে মুশফিকুর রহিমকে ক্লিক করে দিয়েছি, এটাকে আবার ফরম্যাট পেন্টার নিয়েছি, এখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বড় করে দিয়েছি। দেখেন এটা ছোটো করে দিব, এক সাইজ ছোটো করে দিয়েছি। আবার এখান থেকে সাকিবুল হাসানকে সিলেক্ট করেছি, এখান থেকে মুস্তাফিজুর রহমান বড় করে ফেলেছি। আবার এটাকে সিলেক্ট করে এখানে তাসকিন আহমদকে বড় করে দিয়েছি, দেখেন, ঠিক আছে। এইভাবে আমার সবগুলো লেখার ডিজাইন হয়েছে। তবে সবগুলো ডিজাইন যদি একসাথে এক কালার হয় সেটা বেশি সুন্দর লাগতেছে। এখন মাল্টি কালার হয়, এটা আর প্রফেশনাল নাই, এটা আর জেন্টাল নাই। সেক্ষেত্রে আমার কাছে এই যে তাস্কিরের যে কালারটা করেছে সেই কালারটা বেশি সুন্দর লাগতেছে। আমি সবগুলোকে এই কালারটা করে দিই, এই কালারটা বেশি পোলাইট লাগতেছে, ভদ্র লাগতেছে, জেন্টাল লাগতেছে, আমি এটাকেই করে দিই। সবগুলোকে এটা করে দিচ্ছি, ঠিক আছে। এখানে যেটা বর্ডার কালার আছে সেই বর্ডার কালারটা তেমন একটু সুবিধা লাগতেছে না। বর্ডার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, তখন আমি এখানে দেখি কোন কালারটা বর্ডারটা করলে বেশি সুন্দর দেখায়। সেক্ষেত্রে আমি এখানে যদি লাল করে দিতে চাই, এই যে এটা খুব সুন্দর করে ফুটে উঠতেছে, ঠিক আছে। এতটুকু ডিজাইন আমি করেছি। এখন আমি এখানে একটা কিনে আসবো একটা লোগো নিয়ে আসবো বাংলাদেশ ক্রিকেটের। সেক্ষেত্রে দেখেন আমি ফোল্ডারে চলে যাচ্ছি, ফোল্ডার থেকে এখানে এসে, ফোল্ডারটা কোথায় কেটে দিলাম নাকি, আচ্ছা আমি ফোল্ডারে চলে যাচ্ছি। ফোল্ডার থেকে এই যে ফোল্ডারটা, এখান থেকে আমি এই লোগোটা আমি এখানে ব্যবহার করবো। দেখেন বাংলাদেশ ক্রিকেটের একটা লোগো আমি এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে এসে এটা বড় হয়ে গেছে, আমি এটাকে ছোটো করে দিচ্ছি। দেখেন এটাকে ছোটো করে দিয়েছি, এবং এই লোগোটাকে এখন আমি ইচ্ছে মতো ডিজাইন করতে, এখানে ডাবল ক্লিক করেন। দেখেন এখান থেকে ডাবল ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে ছিল সেভাবে এখান থেকে আমি করে ফেলতে হবে। দেখেন এইভাবে আছে, গোল আকার আছে, এখান থেকে দেখেন এইভাবে আছে। চাইলে বৃত্তাকার করে ফেলতে চাইলে এখানে করতে পারেন, যেটা যেরকম খুশি সেরকম করে আপনি এটাকে এখানে ব্যবহার করতে পারেন। তো এটাও যদি করা যায়, করতে পারি, তাহলে এটা মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে। নাহলে এটা দিয়ে দিই, এটাও মোটামুটি অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার এটার মধ্যে আপনি বর্ডার ইউজ করতে পারবেন। দেখেন ট্যাক্স বর্ডার, আপনি চাইলে এখানে বর্ডার ইউজ করতে পারবেন। বর্ডার একটা লাল করে দিয়েছি, এই বর্ডারটা আমি সাইজটা বড় করে দিই, তাহলে দেখেন বর্ডারটাও সুন্দর করে দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি বর্ডারটা বড় করতে ইচ্ছে করে তখন কীভাবে করবেন, এখান থেকে ওয়াইটে এসে মোর লাইন্সে যাবেন। মোর লাইন্স থেকে এখান থেকে আপনি দেখেন আমি এটা সাইজটা বড় করেছি, বর্ডারটা আরও বড় করে দেখা যাচ্ছে, ঠিক আছে। বর্ডারটা আরও বড় হয়েছে, এখন মোটামুটি সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা এইভাবে কাট করে দেখা গেলে মনে হয় ভালো লাগতেছে না। দেখি এখান থেকে এসে যদি এটাকে এরকম করে দিই, তাহলে মনে হয় অনেকটা ভালো দেখাচ্ছে। বর্ডারটাকে এভাবে দিয়ে দিই, এখনও মনে হয় অনেকটা ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আগেরটাই থাকুক, এই ডিজাইনটাই থাকুক। দেখেন এবার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবি ব্যবহার করবো, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের। তো আমি এখান থেকে আসছি, এখানে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা ব্যবহার করার চেষ্টা করি, যে বাংলাদেশ ক্রিকেটের একটা ছবি, প্লেয়ার লিস্ট একটা ছবি, সেই ছবিটা নিয়ে আমি এখানে টেনে এনে এখানে ছেড়ে দিয়েছি। দেখেন এখন আমাকে কেউ একজন বলতে পারবেন, মাইক যদি আমি অন করার সুযোগ দিই সবাইকে, কেউ একজন আমাকে বলেন যে আমি এখন ছবিটা যখন আনছি আমার আগের লেখাগুলো দেখা যাচ্ছে না, তো এখন আমি কী করলে আগের লেখাগুলো দেখতে পারবো? কেউ একজন বলতে পারবেন, মাইক অন করে ডিরেক্টলি বলতে পারবেন? কেউ কে আমাকে বলতে পারবে আগের লেখাগুলো দেখতে হলে আমাকে কী করতে হবে? মাইক অন করে বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন তাহলে খুবই ভালো, তারপরে বুঝবো যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা ভালো প্র্যাকটিস করেছেন। কেউ বলতে পারবেন যে
হ্যালো, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না? কতক্ষণ হবে কেউ একটু বলবেন কাইন্ডলি। 1 মিনিট হবে? ও মাই গড। এই হাফ হাফ মিনিট বা হাফ মিনিটের চেয়ে একটু বেশি। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন আমি এখানে যে একটা ছবি এনেছি এটা কি বুঝতে পেরেছেন? একজন বলছে 3 মিনিট, একজন বলছে যে হাফ মিনিট, একজন বলছে 1 মিনিট। আমার তো মনে হচ্ছে 1 মিনিটের চেয়ে বেশি হওয়ার কথা না, যতটুকু আমি খেয়াল করেছি। আচ্ছা, দেখেন আমি এই যে পাওয়ার পয়েন্টে একটা যে ছবি এনেছি এটা কি দেখেছেন আপনারা? এটা দেখতে পেরেছিলেন? দেখা গেছিল? না না এই ছবিটা দেখতে পারেন নাই আনছি যে? না না, দেখা যায় না, আচ্ছা ঠিক আছে, আমার সময় দেখিনি। আমি এখানে আরেকটা ছবি আনতেছি তাইলে দেখেন। এই যে এটা একটা ছবি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। এটা তো কিন্তু আমার মোটামুটি ডিজাইন শেষ। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা ব্যবহার করার চেষ্টা করবো, একটা ছবি ব্যবহার করার চেষ্টা করবো, যেহেতু আমি ওখান থেকে কোনো ডিজাইন ব্যবহার করি না। সেক্ষেত্রে দেখেন আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি, ফোল্ডার থেকে একটা ছবিকে, এই ছবিটাকে ড্র্যাগ করে এখানে এসে ড্রপ করে দিচ্ছি। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলা হয়। যদি আমি চেপে ধরে এনে কোথাও ছেড়ে দিই, চেপে ধরে আনাটাকে ড্র্যাগ বলে, ছেড়ে দেওয়াটাকে ড্রপ বলে। তো আমি ড্রপ দিলাম, ড্রপ করে দিলাম। দেখেন আমি এটাকে পুরো পেজে সাইজ করে দিচ্ছি। এখন আমাকে কি আপনারা কেউ একজন বলতে পারবেন যে এই ছবিটা আমি আগের যে লেখাগুলো আছে, এখানে যে লেখা ডিজাইনগুলো করেছি সেগুলো দেখতে হলে আমাকে কি করতে হবে? কেউ একজন বলতে পারবেন মাইক অন করে? সেন্ড টু ব্যাক দিতে হবে। এক্স্যাক্টলি, সেন্ড এটাই টু ছিল, ব্যাক, সেন্ড টু এটাই ব্যাক। এটাই এটাই হ্যাঁ, আমি এখন যেটা আনছি সেটা উপরে হয়ে গেছে, আমার ডিজাইনগুলো কি হয়ে জি গেছে? জি। নিচে চলে গেছে। এখন আমাকে আগের ডিজাইনগুলো দেখতে হলে তখন আমাকে এটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করবে, দেখেন সেন্ড টু ব্যাকে যখন আমি ক্লিক করবো আমার আগের সবগুলো ডিজাইন এখানে দেখা যাবে, এটা পিছনে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমার আগের ছবিটার সাইজ, রেজলিউশনটা একটু বেশি, বা এটা একটু বেশি ভালোভাবে দেখা যাচ্ছে বলে এখানে যে লেখাগুলো আছে, কালারটা আছে, এখানে যে ডিজাইন করেছি সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি এই ছবিটার অপাসিটি একটু কমাইতে পারি কিনা দেখি। এখান থেকে এসে কালার কারেকশন আসবো, এখান থেকে যদি আমি একটু কমাইতে পারি অপাসিটিটা, তো হচ্ছে না। এখান থেকে কালার কারেকশন এসে এখান থেকে যদি আমি কোনোভাবে কমাইতে পারি তাও ভালোভাবে দেখা যাচ্ছে না। এখান থেকে এসে নাই, এরকম অপাসিটি কমানোর কোনো সুযোগ এখানে তেমন একটা নাই, যেটা আমাদের মাইক্রোসফট, যেটা পাওয়ার পয়েন্টে থাকে, সরি, যেটা এক্সেলে থাকে না, কি বলতেছি, যেটা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে থাকে, আমি গোলায় ফেলতেছি। তো দেখেন এটা যেহেতু এখানে নাই, তাহলে ছবিটা ব্যবহার করলে আমরা তেমন একটা আমাদের যে ডিজাইনটা আমরা খুব সুন্দর করে এতক্ষণ সময় দিয়ে করেছি সেই ডিজাইনটা খুব ভালোভাবে আমরা এনজয় করতে পারতেছি। সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে ওয়ার্ড থেকে, এইখান থেকে শেপ থেকে এসে আমি কোনো একটা কালার এখানে ব্যবহার করার চেষ্টা করবো, যাতে করে আমার সবগুলো জিনিস খুব ভালোভাবে দেখা যায়। তো সেক্ষেত্রে আমি দেখেন পুরো পেজের সমান একটা ইয়া নিয়ে নিচ্ছি, শেপ নিয়ে নিচ্ছি A4 সাইজের, এয়ার সাইজের, চতুর্ভুজের। তো আমি এখান থেকে পুরো পেজে একটা শেপ নিয়ে নিচ্ছি। এটাকে আমি স্যান্ড টু ব্যাক দিয়ে এটাকে আমি পিছনে ফেলা দিচ্ছি। এবার এটাকে আমি কালার করতে পারি, এটাকে আমি যে কোনো একটা কালার দিতে পারি। এখান থেকে দেখেন, মনে করেন আমি এখান থেকে এই কালারটাকে, এই কালারটাও তেমন একটা খারাপ না। যদি এটাকে পুরোটাকে সবুজ করি তখন কীরকম দেখায় দেখি। যদি পুরোটাকে যদি আমি একটু সবুজ করে দিই তাও মোটামুটি অনেকটা ভালো দেখাচ্ছে। ঠিক আছে, এই ডিজাইনটা আমি ব্যবহার করি। তো টোটাল আমার ডিজাইনটা শেষ। এখন আমাদের এই ডিজাইনের মধ্যে দেখেন এইখানকার মধ্যে আর কি বাকি আছে, ডিজাইন শেষ। এখন আমাদের অ্যাপ্লাই অ্যানিমেশন, এখন আমরা এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করবো। তো সেই ক্ষেত্রে অ্যানিমেশনের শুরুতেই আমাকে একটা ট্রানজিশন ব্যবহার করতে হবে। ট্রানজিশন মানে এই পেজটা, এই মানে অন্য পেজ থেকে এই পেজ আসতে গিয়ে পেজটা কীভাবে ট্রানজিশন হয়ে এখানে আসবে। সেক্ষেত্রে দেখেন আমি এখানে যেটাতে ক্লিক করবো সেরকম করে একটা দেখাবে। দেখেন এইভাবে আসবে, এটাতে ক্লিক করলে এই পেজটা এইভাবে আসবে, এটাতে ক্লিক করলে দেখবেন পেজটা এইভাবে আসবে, এটাতে ক্লিক করলে এইভাবে আসবে। তো এক একটা এক এক রকম আসবে, আমরা যেটা খুশি সেটা ব্যবহার করবো। যেহেতু আমরা এখানে অনেকগুলো পেজ ব্যবহার করবো, এক একটাতে আমরা এক এক রকম ব্যবহার করে দেখার চেষ্টা করবো। দেখেন এটাতে ক্লিক করলে এরকম করে আসবে, এটাতে ক্লিক করলে এরকম করে আসবে, এটাতে ক্লিক করলে দেখেন এইভাবে আসবে। তো আমরা এখান থেকে দেখেন এটা আমার কাছে অনেকটা ফর্মাল মনে হয়। এরকম করে আরও অনেকগুলো আছে, যেটা আপনাদের ফর্মাল মনে হয়, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন। তো আরও অনেকগুলো আছে, আমি মনে করি এখান থেকে এটাও ব্যবহার করতে পারি, আমার এটা অনেকটা ভালো লাগে, সেটা আমি ব্যবহার করেছি। এরপরে ট্রানজিশনের পরে এখন আমরা অ্যানিমেশনে চলে যাবো। তো অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন করতে হলে আপনাকে আলাদা আলাদা করে অ্যানিমেশন করতে হবে এক একটা জিনিস। তো আমি এখানে প্রথম যে বাংলাদেশ ক্রিকেটের যে নামটা আছে সেই নামটাকে আমি অ্যানিমেশন দিব। আমি অ্যানিমেশনে ক্লিক করতেছি। এখানে এসে দেখেন অ্যানিমেশনের 3টা ক্রাইটেরিয়া আছে বা 4টা ক্রাইটেরিয়া আছে। এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে কী কী? এন্টারেন্স, এম্পাসিস এবং হচ্ছে কি এক্সিট, আরেকটা হচ্ছে কি মোশন পাথ। তো এখান থেকে এন্টারেন্স মানে কি, যে আপনি যেই লেখাটাকে অ্যানিমেশন করতেছেন, মুভিতে, নাটকে দেখবেন যে আপনারা যখন নাটক যখন শুরু হয়, মুভি যখন শুরু হয়, এখানে পরিচালকের নাম আসে, মুভি বা নাটকের নাম আসে, অ্যাক্টরসদের নাম আসে, অ্যাক্ট্রেসদের নাম আসে, প্রডিউসার, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, তারপর হচ্ছে কি এখানে যে গীতিকার, সুরকার যারা যারা আছে সবগুলোর নাম খুব সুন্দর করে প্লে হয়ে হয়ে আসে। তো এইখানেও এরকম প্লে হয়ে আসবে। তো নামগুলো প্রথমে যে এন্ট্রিটা কীভাবে, নামের এন্ট্রিটা কীভাবে হবে সেটা এখানে দেখাচ্ছে। দেখেন আমি এক একটাতে অ্যানিমেশনে ক্লিক করছি, এক এক রকম করে দেখাচ্ছে আমাকে। ওই পিছন দিয়ে দেখেন এটা প্লে হচ্ছে, দেখেন এক একটাতে ক্লিক করছে, এক একটা এক এক রকম করে আসছে। তো এটা শুধুমাত্র এতটুকুতেই শেষ না, দেখেন এতটুকুতেই শেষ না, এখানে আরও অনেকগুলো আছে, এগুলো ছাড়াও আরও অনেকগুলো আছে।
এগুলো ছাড়াও আরও অনেকগুলো আছে দেখেন। এই যে এই সবুজগুলো হচ্ছে এন্ট্রান্স, এমপাসিস হচ্ছে কি, আমি এই সবুজটা এখানে আসার পরে এগুলো যদি এখানে কিছুক্ষণ আমি রাখতে চাই, আরও কিছুক্ষণ এখানে থাকবে, সেটা কীভাবে থাকবে সেটা, এরপর হচ্ছে কি এক্সিট লালটা এখান থেকে আরেকটা অ্যানিমেশন এখান থেকে প্লে হয়ে চলে যাবে। তো এন্ট্রান্সের এই যেগুলো আছে এগুলোর বাইরে যদি আমি আরও অনেক ব্যবহার করছি, তখন দেখেন এখানে মোর এন্ট্রান্স যখন ক্লিক করবো দেখেন এখানে আরও অনেকগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যেটাতে ক্লিক করবেন সেরকম করে একটা প্লে হয়ে দেখাবে দেখেন। তো যেটাতে ক্লিক করবে সেটার মধ্যে একটা করে প্লে হয়ে দেখাবে। তো ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। আমার যেটা ভালো লাগে আমি সেটা দেখাচ্ছি, দেখি এখান থেকে কোনটা ভালো লাগে। এইটা ভালো লেগেছে আমার, এটাকে আমি স্লো করে দেখাবো যাতে করে ভালোভাবে দেখা যায়। ব্লাইন্ডস চেক, এটাও দেওয়া যায়, এটা দেওয়া যায়। আমি এটা ব্যবহার করবো এবং এটার স্পিডটা আমি কন্ট্রোল করবো। দেখেন এখানে যে আমি অ্যানিমেশনটা দিচ্ছি, এখন যে স্পিড কন্ট্রোল করতে চাইবো তখন আমি এটা কীভাবে করবো, এখানে দেখেন একটা অপশন আছে অ্যানিমেশন প্যান। এই অ্যানিমেশন প্যানে যখন ক্লিক করবো এখানে কন্ট্রোলার একটা ড্যাশবোর্ড এই ডান পাশে চলে আসবে। এইভাবে বাম পাশে যে একটা ড্যাশবোর্ড আছে, ডান পাশে একটা ড্যাশবোর্ড চলে আসবে। এটা হচ্ছে স্লাইডের ড্যাশবোর্ড আর এটা হচ্ছে অ্যানিমেশনের ড্যাশবোর্ড আছে। দেখেন একটা ড্যাশবোর্ড এখানে আসছে। এখানে যে স্পিডটা খুব বেশি স্পিড হয়ে গেছে, এটাকে আমি ডাবল, এখানে আমি রাইট বাটন ক্লিক করে টাইমিংয়ে যাব। টাইমিং থেকে এটা যে ভেরি ফাস্ট দেওয়া আছে আমি এটাকে একেবারেই ভেরি স্লো করে দিব। এটা ভেরি স্লোলি এটা প্লে হবে, দেখেন এইভাবে আসবে। ঠিক আছে, এবার এই অ্যানিমেশনটার পরে যদি আমি এখানে আরও একটা অ্যানিমেশন অ্যাড করতে চাই তখন আমি অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে দেখেন আমি কোনো একটা অ্যানিমেশন এখানে দিব, এটা দিতে পারি, এটা দিতে পারি, এখান থেকে এটা দিতে পারি, আমি এটা দিব। ঠিক আছে, এটা একটু করে প্লে হবে, এতটুকুতে এটা থেকে যাবে। এরপর আমি আর এখানে আর কিছু দিব না, এটাকে আমি আর একটু করে স্পিড বাড়াই দিই, স্লো করে দিই। যেটা ভেরি ফাস্ট আছে এটা আমরা মিডিয়াম করে দিই, যাতে করে মিডিয়ামলি এটা প্লে হয়। ঠিক আছে, এটা গেল। এরপর আমরা এখন এই যে এই নামগুলো তামিম ইকবালদের নাম, প্লেয়ার্সদের নাম এগুলো আসবে। তো আমি প্লেয়ার্স সবগুলোর নাম চাইলে একসাথে অ্যানিমেশন দিতে পারি, আমি একসাথে দিব না, এটা একটার পর একটা একটা করে আসবে। তো সেরকম যদি আমি দিতে চাই, দেখেন মনে করেন আমি এটাতে ক্লিক করছি, এটা যদি আমি ক্লিক করি এটা এভাবে আসবে। এটা যদি ক্লিক করি দেখেন, এটা যদি ক্লিক করি এটা এভাবে আসতে পারে। এরপর দেখেন আমি আবার এটাতে ক্লিক করছি, এটাকে যদি এটা ক্লিক করি দেখেন, এটাতে ক্লিক করে আবার এটা দিলাম, এটাতে ক্লিক করে এটা দিলাম, এটাতে ক্লিক করে এটা দিলাম, আবার এটাতে ক্লিক করছি এটা দিয়েছি, এটাতে ক্লিক করি এটা দিয়েছি। এখন যেগুলো যদি আমি প্লে করার চেষ্টা করি দেখবেন যেগুলো কীভাবে প্লে হবে। আমি একটু প্লে করার চেষ্টা করি, স্লাইড শোতে ক্লিক করি, আমি আবার পরে দেখাবো। তবে এখানে যে অ্যানিমেশনটা ব্যবহার করছি সেটা আমার তেমন একটা সুন্দর লাগে না, আমার যেটা সুন্দর লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমি এটাকে দেখাই, এটাকে একটা অ্যানিমেশন ব্যবহার করে দেখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখেন এখানে অ্যানিমেশন যদি আমি দেওয়ার চেষ্টা করি এটা এইভাবে আসবে, এটা সুন্দর লাগতেছে না আমার। এটা যদি আমি এটাকে এইভাবে আনি, এটা এইভাবে আসবে। ঠিক আছে, এটা এইভাবে আসার পরে এখানে আরেকটা অ্যানিমেশন আমি দিব, এটা ভেরি ফাস্ট হয়ে যাচ্ছে, আমি মিডিয়াম করে দিচ্ছি। ওকে, এরপর আমি এখানে আরেকটা অ্যানিমেশন অ্যাড করবো। এটা রিয়া নাই, স্পিন করবে, স্পিন করাতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এতটুকু আছে। তো এবার যদি আমি টোটাল পেজটাকে যদি আমি কী করি প্লে করে দেখার চেষ্টা করি, তখন আমি F5 দিয়ে প্লে করবো। দেখেন আমার টোটাল ডিজাইনটাকে F5 দিয়ে প্লে করবো। এটা তো কোনো ডিজাইন করি না, আমি পরবর্তী পেজে ডিজাইন করি। দেখেন পেজটা এভাবে আসছে, আর একটা ক্লিক করতেছি, দেখেন নামটা এভাবে আসছে। এখানে আবার আরেকটা ক্লিক করবো, এখানে আরেকটা অ্যানিমেশন প্লে হবে, দেখেন আরেকটা অ্যানিমেশন প্লে হচ্ছে। এরপর আমি আবার ক্লিক করবো, দেখবেন যে একজন প্লেয়ারের নামগুলো আসবে কি সুন্দর করে। দেখেন একটা ক্লিক করছি এই প্লেয়ারের নাম আসছে, আরেকটা ক্লিক করছি এই প্লেয়ারের নাম আসতেছে, দেখেন এভাবে আসতেছে, এভাবে আসতেছে। তারপরে এটা আসবে, লাস্টেরটা এটা আসবে, আরেকটা ক্লিক করবো, এটা একটু করে এভাবে ওপেন হবে। তো আমার কাছে এখানে যে অ্যানিমেশনগুলো আমি ব্যবহার করছি আমার কাছে এগুলো তেমন একটা সুন্দর লাগে না। আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে দেখেন এই সবগুলোকে একসাথে সিলেক্ট করতেছি, বাইরে ক্লিক করে গেছে, আমি আবার সিলেক্ট করি, এগুলো সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি এদের অ্যানিমেশনগুলো কী করে দিব, নো অ্যানিমেশন করে দিব। সবগুলোকে আমি এখানে নান করে দিব, তাহলে এখানে আর কোনো ধরনের অ্যানিমেশন নাই। তো সেই ক্ষেত্রে আমি এইখানে এসে এটাকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে দেখেন আমার কাছে যেটা ভালো লাগে এটা দিব, এইভাবে একটা একটা করে পড়বে, একটা একটা করে এইভাবে পড়বে। আবার যাচ্ছি এখান থেকে এটাতে ক্লিক করে দিচ্ছি, এটাতে সিলেক্ট করতেছি, অ্যানিমেশনে আসলাম, এখান থেকে এসে এটাকে করে দিলাম, আবার এটাতে তো সিলেক্ট করলাম, এখান থেকে এসে এটাতে করে দিলাম। আমি একটাতে ভালোভাবে ডিটেলস করে দেখাচ্ছি, বাকিগুলো এত ডিটেলস দেখাবো না, আস্তে আস্তে যাবো, সবগুলোতে একরকম ডিজাইন। আমি এটাতে গেলাম, এরপরে এটা আসলাম। ঠিক আছে, এখন এগুলার পরে যে এখানে যে অ্যানিমেশনটা ব্যবহার করছি এটা 3 নাম্বার এবং 4 নাম্বার চলে গেছে। তো এইগুলো হচ্ছে কি এটা আগে চলে আসবে, সেজন্য আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এটা এবং এটাকে সিলেক্ট করে আমি সেগুলো টেনে এনে এগুলোকে সবার নিচে নিয়ে যাবো। দেখেন এগুলো এখন 10 নাম্বার এবং 12 নাম্বার হয়ে গেছে, নাহলে এটা আগে চলে আসতো। তো আমি এটা আগে আসবো না, আমি শুরুতে এখান থেকে স্লাইড শো দিয়ে প্রথম থেকে শুরু করি আবার প্লেটা, তখন আমরা বুঝতে পারবো এখানে কী করেছি।
দেখেন এটা এই পেজটা এভাবে আসছে, এরপর আমি আরেকটা ক্লিক করেছি এভাবে আসছে, আরেকটা ক্লিক করলে অ্যানিমেশনটা আসতেছে, আরেকটা ক্লিক করলে আস্তে আস্তে করে একজন একজনের নামগুলো কীভাবে আসছে দেখেন, আগে যেভাবে আসছে তার চেয়ে সুন্দর করে এটাতে আসতেছে দেখেন, বুঝতে পারছেন? আরেকটা ক্লিক করছি এটা এভাবে প্লে হচ্ছে। তো এতটুকু ছিল আমার একটা ডিজাইন, ঠিক আছে। এবার আমরা দেখার চেষ্টা করবো যে টোটাল প্রেজেন্টেশনটা করতে গেলে আমাদের কী কী করতে গেলে আমাদের কী কী করতে হবে। এবার আমি টোটাল প্রেজেন্টেশন করার জন্য এই জিনিসটা আমার আর দরকার নাই, আমি প্রত্যেকটা পেজে এইভাবে সিলেক্ট করবো, এটা আমি ডিলিট করে দিয়েছি। এখন এটা হচ্ছে আমার প্রথম পেজ। তো আগে যদি আমাকে প্রথম আরও স্লাইড নিতে হয় তখন আমি কীভাবে স্লাইড নেব, এখানে তো একটা স্লাইড আছে, তখন আপনি এই স্লাইডের উপর এসে এখানে হোম মেনু থেকে নিউ স্লাইডে ক্লিক করলে আরেকটা নতুন স্লাইড হবে। তো আমি এটা না করেও আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্লাইডের উপর রেখে স্লাইডের উপর কার্সরটা রেখে আমি একটা কাজ করতে হবে, এখানে এন্টারে ক্লিক করলে দেখেন নিচের দিকে একটা স্লাইড হচ্ছে, যতবার এন্টারে ক্লিক করবো একটা স্লাইড হবে। তো আমি একটা ক্লিক করছি এবং এই স্লাইডটাকে যদি আমি নিচে নিয়ে আসতে চাই, এটাকে যদি আমি উপরে যদি আমি আরও অ্যাড করতে চাই তখন আমি এটাকে সিলেক্ট করে টেনে ধরে নিচের দিকে যদি নিয়ে আসি দেখেন এটা খালিটা উপরের দিকে উঠে গেছে। তো এখানে আমি এখন লেখার চেষ্টা করবো। তো এখান থেকে যদি আমি লেখার চেষ্টা করি, আমি প্রথমে লিখবো যে এখানে ওয়েলকাম টু মাই কি প্রেজেন্টেশন অন বাংলাদেশ ক্রিকেট টিম, আমি এখানে লিখবো। তো আমি এখানে লিখতেছি দেখেন ওয়েলকাম টু মাই কোথায় হচ্ছে এটা লিখেছি। এখন আমি এইটা লেখাটাকে পুরো পেজে ডিজাইন করব। তো সেক্ষেত্রে দেখেন আমি লেখাটাকে পুরো পেজে ডিজাইন করছিলাম, আমি একটু বড় করব, এটাকে আমি 3 লাইনে করি বা 4 লাইনে করি তাও সমস্যা নেই। 4 লাইন করলে একটু বেশি হয়ে যাচ্ছে, আমি একটু ছোট আর একটু ছোটো করে 3 লাইনে রাখি, ঠিক আছে। এভাবে 3 লাইনে রেখেছি, অথবা 2 লাইনেও রাখতে পারি। 2 লাইন রাখলে হ্যাঁ 2 লাইনেই রাখি, ঠিক আছে। এটাকে আরও বড় করি, এখান থেকে এটাকে 50 বা 52 করে দিই তখন মনে হয় হ্যাঁ। এবার দেখেন এটাকে আমি ডিজাইন করব। তো প্রথমে ডিজাইন আমি করতে গেলে এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি ব্যাকগ্রাউন্ড দিব আর একটা ছোটো করে ফেলি। ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে দেখেন এই যে কুইক স্টাইল থেকে এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি সিলেক্ট করবেন, আমি এটাকে করেছি, এটাকে আমি ডিজাইন করব। তো এটার কালারটা আপনাদের যেটা খুশি, মনে করেন আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি, হলুদ কালার দিয়ে দিলে সুন্দর লাগতেছে না, আমি এখান থেকে এসে মনে করেন এটাকে এই কালারটা দিচ্ছি, দেওয়া যায়। এবার এটার কালারের বর্ডার যদি আমি কোনো একটা বর্ডার দিতে চাই তখন এখানে বর্ডারে এসে আপনি কি বর্ডারটা দিবেন, লাল বর্ডারটা দিতে চাইলে দিতে পারেন, বা সাদা হলুদ বর্ডারটা যদি দিতে চাই তাও দিতে পারি। এটা সবুজ বর্ডারটা দিই, একটু বড় করে দিই বর্ডারটা, এখান থেকে বড় করে দিলাম। এর চেয়ে বড় যদি আমি করতে চাই এখান থেকে এসে মোর লাইনসে এসে আমি এটাকে বড় করতেছি, এখন পয়েন্টটা বাড়া দিচ্ছি, বেড়ে যাচ্ছে। আমি যদি এইটার লাইন যদি দুরকম করে দিই তাও হবে না, কারণ আমি এখানে কী ব্যবহার করছি, ভ্যাভেল ইউজ করেছি, সেজন্য এটা হবে না, এক লাইনে করে ব্যবহার করতে হবে। আরও বড় করি করছি, দেখেন এতটুকু ডিজাইনটা হয়েছে। আবার লেখাগুলোকে আপনি যদি কালার করতে চান তখন আপনি প্রথম লাইনের লেখাটাকে যদি একটা কালার করছেন, দ্বিতীয় লাইনের লেখাকে যদি একটা কালার করছেন তাও করতে পারবেন। আমি দ্বিতীয় লাইনের কালারটা হলুদ করে যদি দেখে কেমন দেখায়, ভালো দেখাচ্ছে বলে মনে হচ্ছে না, আমি এখান থেকে কালারটা, এই কালারটা তো ভালো দেখাচ্ছে না, তাহলে হলুদ কালারটাই মনে ভালো ছিল, আমি হলুদ কালারটাই করে দিই, আন্ডু ক্লিক করে হলুদ কালারটা হয়ে গেছে। এবার এই পেজটাকে যদি আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যবহার করতে চান তখন ব্যাকগ্রাউন্ড আপনি আনতে পারেন, ওখান থেকে ব্যাকগ্রাউন্ড আনতে পারেন ছবি থেকে, নাহলে কি করতে পারেন দেখি ছবি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আনলে কেমন দেখায়। আমি এই ছবিটাকে ব্যবহার করতেছি, এটাকে এনেছি পুরো পেজে করে দিব, দেখেন পুরো পেজ আমি এখান থেকে করে দিচ্ছি, একেবারে সিম্পলভাবে টেনে দিচ্ছি, পুরো পেজে করেছি। এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি, সাইন টু ব্যাকে করে দিয়েছি। এইভাবে আমার বাংলাদেশ ক্রিকেট টিমের পুরো পেজটা এখানে আসছে। এবার এটাকে যদি আমি 3D করে দিতে চাই, এখান থেকে শেপে এসে 3D রোটেশন যদি আমি যেটা করতেছি সেটা এখানে হয়ে যাবে। দেখেন আমি এটাকে 3D রোটেশন এভাবে করে ফেলেছি। আমি চাইলে এগুলোকে আরও বড় করতে পারি, আরও বড় করে দিতে পারি, দেখেন। আচ্ছা, তো এটা এতটুকুই থাকুক। এখন আমি এখান থেকে এই লেখাগুলোকে শেপটাকে প্লে করব এবং লেখাগুলোকে প্লে করার চেষ্টা করব। এই পেজটা এখানে ভালো দেখাচ্ছে না, আমি এটাতে একটা ইয়া দিয়ে দিই, এখান থেকে কোনো একটা কালার দিয়ে দিই, হ্যাঁ এখান থেকে কালারটা দিয়ে দিই, সিলেক্টেড স্লাইডে দিয়ে দিচ্ছি এই কালারটা, ঠিক আছে। এটা এইভাবে থাকুক। তো এটার মধ্যে আমার এটা প্লে হবে। তো আমি এখানে ডিজাইন করে ফেলেছি, আমি এখান থেকে ট্রানজিশনে যাচ্ছি, পেজটা কীভাবে এখানে আসবে সেটা দেখাচ্ছি। দেখেন পেজটা এইভাবে আসবে, অথবা এইভাবে পেজটা আসলো। আচ্ছা, এইভাবে পেজটা আসুক, তারপর আমি এখান থেকে লেখাটাকে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। অ্যানিমেশন যদি আমি দিতে চাই
অ্যানিমেশন যদি আমি দিতে চাই, এখান থেকে আমি চাইলে লেখাগুলোকে আলাদা করে অ্যানিমেশন দিতে পারতাম, আমি চাইলে এই স্লাইডটাকে আলাদা করে অ্যানিমেশন দিতে পারি। তো লেখাটাকে যদি অ্যানিমেশন দিতে হয় তখন আমাকে একটা আলাদাভাবে শেপ নিয়ে এই কাজটা করে তারপর আমি লেখাটাকে অ্যাড করতে পারতাম। তো দেখেন সেক্ষেত্রে যদি আমি লেখাটাকে আলাদা করে অ্যাড করতে চাই তখন আমি এখান থেকে লেখা সবগুলোকে কাট করে ফেলেছি। আমি এখানে এটা রাখলাম না, এখন তখন আমাকে আবার ওয়ার্ডার থেকে এটা করতে হবে। ওয়ার্ডারে এসে লেখাটাকে যদি আমি অ্যাড করি, যেখানে আমি লেখাটা অ্যাড করে দিয়েছি তখন আমাকে এটা আলাদা করে ডিজাইন করতে হবে, দেখতে পাচ্ছেন? তো আমি এটাকেও এই লেখাগুলোকে কী করতে পারি, এখান থেকে ট্যাক্স ইফেক্টে এসে অ্যানিমেশনে এসে রোটেশনে এসে আমি ওটার মতো করে দিতে পারি। দেখেন এটার মতো করে দিয়েছি, এটার মতো করে দিয়েছি। এখানে যে ক্লিক টু অ্যাড যেটা আছে সেটা আমি প্লে করলে এটা আর দেখা যাবে না, ঠিক আছে? এটা আর প্লে করে দেখা যাবে না। তো আমি যদি প্রথমে এটাকে যদি একটা অ্যানিমেশন দিয়ে আনি, এই যে প্রথমে যে শেপটা ছিল সেটাকে যদি আমি একটা অ্যানিমেশন দিয়ে আনি আর লেখাটাকে আমি অন্য একটা অ্যানিমেশন দিয়ে আনতে পারবো। মনে করেন এটা এইভাবে আসছে, বা আরও অ্যানিমেশন ব্যবহার করার চেষ্টা করি, এটা দিয়ে এটা এইভাবে আসছে। আবার লেখাটাকে যদি আমি অন্য অ্যানিমেশন দিয়ে আসতে চাই তখন আমি লেখাটাকে সিলেক্ট করে তখন আমি লেখাটাকে তারপরে অ্যানিমেশন দিয়ে আনতে পারি। এটার উপর আমি লেখাটাকে এইভাবে অ্যানিমেশন দিয়ে আনতে পারি, এইভাবে অ্যানিমেশন দিয়ে আনতে পারি, এটার উপরও আনতে পারি। বা দেখি এখানে আরও কী আছে, এটার উপর এইভাবেও আনতে পারি। খুব একটা স্পিড হয়ে যায়, আমি লেখাটাকে এই স্পিডটাকে একটু কমাই দিই, ভেরি ফাস্ট স্লো করে দিই, ঠিক আছে? এভাবে আসলো। এরপর আমি যদি চাই লেখাটাকে যদি আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে চাই তখন আমি এখানে লেখাটাকে একটু করে এই ওয়েবটা দিয়ে দিতে পারি। এখানে দেখেন লেখাটার উপরে একটা ওয়েবটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমার এই ডিজাইনটা হয়ে গেল। এরপর আমরা দেখার চেষ্টা করি, এরপর আমি আরেকটা স্লাইড নিব, এখানে এসে আমি লিখব যে আমি আর এইগুলো রাখবো না, এই যে এখানে যেটা আছে ট্রানজিশন যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমি চাইলে না রেখেও পারি আবার রাখতেও পারি, কোনো সমস্যা নেই। আমি রাখি, যেটা যেহেতু অলরেডি দিয়ে ফেলেছি আমি সবগুলো রাখার চেষ্টা করি। সিলেক্টেড স্লাইডে দিয়েছিলাম, অথবা আমি এখান থেকে এসে এখান থেকে যদি আমি একটা কিনি সাদা স্লাইড নিই, এটাকে যদি আমি নিচে নিয়ে আসি এটা দিলে ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো আমি এখানে লিখতে পারি, আমি এখানে লিখবো সাবমিটেড টু কার বরাবর আমি সাবমিট করতে যাচ্ছি। কেন জানি আজকে ক্লাসটাতে মোড পাচ্ছি না, ক্লাসটা নেওয়ার জানি না, এনজয় করতে পারতেছি না ক্লাসটা। ওকে, আমি দেখেন এটাকে বড় করে দিচ্ছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কালারটা কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, দেখেন একটা কালার দিয়ে দিলাম। এই লেখাটাকে আমি ইচ্ছে মতো সাদা বোল্ড করে দিচ্ছি এবং করে দিচ্ছি, দেখেন সাদা করে দিচ্ছি। এবার আমি এখানে লিখবো যাকে সাবমিট করতে চাচ্ছি, আমি সাবমিট করতে চাচ্ছি কাকে, এটা বাংলাদেশ ক্রিকেট নিয়ে করতে চাচ্ছি, আমি কাকে করবো সাবমিট, আমি নাজমুল হাসান পাপনকে করি, বাংলাদেশ ক্রিকেট প্রেসিডেন্টকে করি। তো এখানে যে ইয়াগুলো আসছে, বুলেটগুলো আসছে, আমি বুলেটগুলো এখান থেকে তুলে নিব। এটাকে আমি এইভাবে ছোটো করে ফেলতে পারি, এটাকে আমি এভাবে ছোটো করে ফেলছি এবং এই সবগুলো লেখাকে সিলেক্ট করে এখানে সেন্টারে করে দিলে এটা এভাবে বড় করে দেখা যাবে। আমি আরেকটু মাঝখানে নিয়ে আসি, এটাকে মনে করেন আমি মাঝখানে নিয়ে আসছি। আবার লেখাগুলোকে আমি একটু বড় করে দিই, সবগুলোকে সিলেক্ট করছি, একটু বড় করি, বোল্ড করেছি, আর একটু ছোটো করি। আবার নাজমুল হাসান পাপন যেটা আছে সেটাকে আমি একটু কী করি, বড় করি, বড় করেছি, আর একটু করে বড় করে দেখাই। এখান থেকে কালারটা আমি এটাকে যে কোনো একটা ইচ্ছে মতো কালার করে দিই, এগুলোকে যে কোনো মতো ইচ্ছে মতো একটা কালার করে দিই আমি, ঠিক আছে? এবার এই শেপটাকে কোনো একটা কালার দিয়ে দিই, সেক্ষেত্রে এটা কালারটা আমি এভাবে দিতে পারি, অথবা এখান থেকে যে কালারটা দিলে সুন্দর লাগবে আমি একটু কালার দিয়ে দিই যেটা আমাদের ভালো লাগে। মনে হয় এই কালারটা ভালো লেগেছে, এখান থেকে কালারের লেখাগুলো ভালো লাগতেছে না, তখন আমি লেখাগুলোকে ভালো লাগে মতো এরকম কোনো একটা কালার দিয়ে দিই। হলুদ কালারটা খুব ভালোভাবে ফুটতেছে, এখানেও এটা মোটামুটি ভালোভাবে দেখাচ্ছে। আমি এটাকে যদি আরেক সাইজ বড় করে দিই, এরপর দেখেন এটাকে তো আমি ডিজাইন করেছি। এখন আমি এখানে নাজমুল হাসান পাপনের একটা ছবি নিয়ে আসবো, দেখেন এই পাশে নাজমুল হাসান পাপনের একটা ছবি নিয়ে আসবো। তো সেটা আমি কীভাবে আনবো, আমি এখান থেকে ছবিটা একটা এনে এখান থেকে এটাকে ড্র্যাগ করে টেনে এনে এখানে বসাই দেবো। দেখেন এটা অনেক বড় একটা ছবি, আমি এটাকে ছোটো করে ফেলবো। দেখেন কীভাবে এখান থেকে কর্নারটা চেপে ধরে এভাবে ছোটো করে ফেলবো, একেবারে ছোটো করে ফেলছি এবং এই ছবিটা আমি এখানে বসাই দিব। আবার আমি যদি একটু জুম করি তখন আমি আরও ছোটো করবো, এই পাশে ছবিটাকে বসাই দিব। তো আমরা দেখেছি ছবিগুলোকে যদি আমরা একটা শেপের মধ্যে নিয়ে আসতে চাই তখন আমরা ছবিকে এখানে এসে রাইট বাটন ক্লিক করছি, দেখেন এখানে ক্রপ টু শেপের মধ্যে এসে আমরা কোনো একটা শেপের মধ্যে তাকে ঢুকে ফেলতে পারি। দেখেন এই শেপটার মধ্যে দিয়েছি, একটা শেপের মধ্যে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন?
একটা শেপের মধ্যে ঢুকে গেছে। এই শেপটার মধ্যে আমি যদি বর্ডার দিই, কালারিং কোনো একটা বর্ডার দিছি, তখন এখান থেকে বর্ডার আমি এখান থেকে দিয়ে ফেলতে পারি। দেখেন এই বর্ডারটা আমি দিয়েছি, এবং বর্ডারের সাইজটা যদি আমি একটু বড় করে দিই, তাহলে বর্ডারটা ভালোভাবে দেখা যাবে। দেখেন এটা বড় করে বর্ডার দেখতে পাচ্ছি। আমি বর্ডারটা কালারটা যদি দেখেন এখান থেকে কোনো একটা কালার করে দিই, দেখেন এটা এবার ভালো দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে। তো বর্ডারটা করে ফেলছি। এখানে এবার এই পেজের নিচে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতেছে না, আমি এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে ডিজাইন থেকে এসে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। যদি মনে করেন আমি এটা ব্যবহার করছি, তখন আমি এটাকে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড যখন দিব, শুধুমাত্র এটাতে এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? তো এটা সুন্দর লাগতেছে না, আমি এটাকে আন্ডু করে দিচ্ছি। এখান থেকে যদি মনে করেন আমি এখান থেকে এসে যদি এটাতে ব্যবহার করতে চাই, তখন আমি এটাকে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করে দিই। দেখে এটাতে হচ্ছে, এটা তেমন একটা ভালো লাগতেছে না, তখন এটাতে দেখার চেষ্টা করি, ভালো লাগতেছে না, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এটা অনেকটা ভালো লাগতেছে, তো আমি এটা ব্যবহার করার চেষ্টা করি। তো এখানে যে লিখার নিচের লাইনটা, যে এটা যে নিচের লাইনে চলে আসছে, এটাকে আমি কী করবো, আর একটু বড় করে দিলে এটা ইয়া হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে স্পেসিংগুলো আসছে, এখান থেকে স্পেসিংগুলো তো এত বড় হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, এতটুকু আসছে। এখন এই আমার টোটাল ডিজাইনটা হচ্ছে এতটুকু, এটাকে আমি মাঝখানে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসি, লিখাটা হচ্ছে, ডিজাইনটা হচ্ছে টোটাল এতটুকু। এরকম করে যদি আমি আরেকটা সেম পেজ দিয়ে আমি আরেকটা নিচ্ছি, তখন আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন অ্যাপ্লাই ডুপ্লিকেট স্লাইড আমি ক্লিক করছি, দেখেন এটার মতো হুবহু আরেকটা হয়ে যাচ্ছে, হুবহু আরেকটা হয়ে গেছে, একটা। তো যেহেতু একটা সাবমিটেড টু, একটা সাবমিটেড বাই হবে, তো আমি এখানে সাবমিটেড বাই টু যেটা আছে এটাকে আমি বাই করে দিচ্ছি। যার দ্বারা সাবমিট হবে তার নাম লিখে দিব, আমি এখানে লিখে দিয়েছি। এখানে এসে মনে করেন আমি এটা আমি সাবমিট করতেছি, সেক্ষেত্রে এখানে আমি আমার নাম লিখে দিব, লিখে দিয়েছি। এখানে মনে করেন আমি এখানে লিখতেছি যে ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। এখানে যে ছবিটা আছে, এখন আমি এই ছবিটা পাল্টাই ফেলব। তো এই ছবিটা পাল্টাতে গেলে এখানে দুইভাবে ছবিটা পাল্টানো যায়, দেখি এই প্রথম যে আমি যেভাবে করতেছি সেভাবে হয় কিনা। তো এখানে কালারগুলো আমি পাল্টাই ফেলবো, উপরের কালার এই কালারটা আমি রাখবো না। তো সেক্ষেত্রে এখানে আরেকটা কাজ করা যায়, আমি তো প্রথম যে কাজ ডিজাইনটা করেছি আমি এটাকে ডিলিট করে দিই, আবার করবো এটাকে। এই যে প্রথম যে পেজটা করেছি এটাকে ডুপ্লিকেট স্লাইড করেছি, কিন্তু আমি এটাকে কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করি না, আমাকে অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব। তখন আমি পরের স্লাইডটা নিলে দেখা যাচ্ছে আমাকে কী করতে হবে না, আর নিচের স্লাইডটাকে আমার আর ডিজাইন করতে হবে না, কিছু অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে আমি এখানে যাচ্ছি, এই পেজের ট্রানজিশন আমি যেখান থেকে এটা দিয়ে দিচ্ছি, অ্যানিমেশনে যাচ্ছি, এটা দিয়েছি, এখানে অ্যানিমেশন হিসেবে আমি এটাতে ক্লিক করতেছি। এখান থেকে নামের অ্যানিমেশনটা এইভাবে আসলো মনে করেন, তারপরে এই নামটা আসলো, এই নামটার এই ছবিটা আমি একসাথে নিয়ে আসতে চাই, তখন আমি এখান থেকে এটাতে ক্লিক করে যে কোনো একটা দিয়ে দিচ্ছি। দেখেন দুইটাই একসাথে, এইভাবে নাম আর ছবি একসাথে, দুইটাই একসাথে আসবে। ঠিক আছে, এইভাবে আসছে। এবার আমি যদি এইগুলোকে যদি আমি এটাকে যখন এখন আমি ডুপ্লিকেট স্লাইড করবো, তখন আমার ওই যে স্লাইডটার একটা ডুপ্লিকেট হচ্ছে সেটাকে আমার আর কি করতে হবে না, নতুন করে আমাকে এটা ডিজাইন অ্যানিমেশন অ্যাড করতে হবে না। সেক্ষেত্রে দেখেন আমি এটাকে সাবমিটেড টু যেটা আছে সেটাকে সাবমিটেড বাই করে ফেলছি, এখন করে ফেলতে হবে সাবমিটেড টু এবং সাবমিটেড বাই করে ফেলছি। এখানে আমি আবার আমার নামগুলো লিখতেছি, আমি কপি করে নিয়ে ফেললেও হয়তো করি নাই। ঠিক আছে, আমি এটা করছি। দেখেন এখানে পিকচারটা আমি চেঞ্জ করে দিব। তো পিকচারটা চেঞ্জ করতে হলে আমাকে দেখেন এখান থেকে এসে এই যে এটার কী করা যায়, এই যে চেঞ্জ পিকচার নামে একটা অপশন আছে, এখান থেকে এসে আমি চাইলে পিকচারটা চেঞ্জ করে দিতে পারি। তো পিকচারটা আমার পিকচারটা ডেস্কটপে আছে, আমি এখান থেকে এটাকে ক্লিক করে দিই, দেখেন পিকচারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে সব ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করা আছে, আমি এটা চেঞ্জ করবো না, আমি চলে যাচ্ছি এই পেজে। এই পেজের পরে আমি প্রত্যেকটা প্লেয়ারের নামে একটা একটা করে স্লাইড নিব পরের পেজে। দেখেন আমি এটাতে এন্টার ক্লিক করছি, একটা স্লাইড হয়ে গেছে। এই স্লাইডে এসে আমি সেম এরকম করে একটা কিনে নিই, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে প্লে করে দিই, দেখেন এটাতে দিয়ে দিচ্ছি। অথবা আমি সেই ব্যাকগ্রাউন্ডে তাদের ছবি, নিজেদের পার্সোনাল ছবি ব্যবহার করার চেষ্টা করবো তাদের। তো সেক্ষেত্রে আমি এখানে দেখেন এই যে পুরা যদি শেপটাকে কপি করি, এই শেপটা এখানে চলে আসবে, আমি এগুলোকে ডিলিট করে দিই। এখানে আমার এগুলো দরকার নেই, আমি একেবারে দেখেন এই পুরো শেপটাকে এখান থেকে কপি করে আনেছি। এখন আমি এই শেপটাকে এখানে ব্যবহার করতে পারি, অথবা আপনি এই শেপটাকে ব্যবহার করলেও করতে পারেন। এটাকে একটু উপরে তুলি। আচ্ছা, এবার আপনি চাইলে এই শেপটাকে ব্যবহার করতে, নইলে আমি এখান থেকে নামটাকে কপি করেছি, আমি এখান থেকে আলাদা শেপ নিয়ে ব্যবহার করতে পারবো। দেখেন এখান থেকে আমি শেপে দিলাম, এখান থেকে এসে এটা নিলাম শেপ, এই শেপটাকে আমি পুরো পেজে ব্যবহার করতে, দেখেন
ঠিক আছে, এখন এই শেপটাকে ডাবল ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করতে পারবেন। কালারটা কীভাবে দিবেন সেটা আপনার ব্যাপার। আমি এখান থেকে মনে করি এই কালারটা দিয়েছি, এখানে এসে আমি এডিট টেক্সট এসে তার একবারের নাম যেটা লিখেছিলাম সেটা কপি করেছিলাম সেটা আমি এখানে পোস্ট করে দিয়েছি, পেস্ট করে দিচ্ছি। এটাকে আমি বড় করতেছি, বোল্ড টোল সব কিছু আছে। এখানে কালারটাকে আমি আবার এখান থেকে যা ইচ্ছা তা কাস্টমাইজ আমি এখান থেকে করতে পারবো। মনে করেন আমি এই কালারটা কাস্টমাইজ করলাম, এটা একটা বর্ডার কালার দিয়ে দিই, বর্ডার কালারটা যদি ছোটো করে বড় করে দিই তাহলে এটা ভালোভাবে দেখা যাবে। ঠিক আছে, আরেকটু ছোটো করে দিই যাতে আরেকটু ভালোভাবে দেখা যায়, এই যে এতটুকু দিই। ঠিক আছে, এইভাবে দেখা যাচ্ছে। এরপর এখানে এসে আমি তামিম ইকবালের কিছু ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করবো। তামিম ইকবালের নামে আমি তার প্রেজেন্টেশন করতেছি, তো সেক্ষেত্রে যদি তামিম ইকবালের কোনো ইনফরমেশন যদি আমি দিতে চাই, প্রথমে আমি এখানে একটা ছবি নিয়ে আসবো তামিম ইকবালের পুরা পেজে, যাতে ব্যাকগ্রাউন্ড দিতে পারি এরকম। তামিম ইকবালের এরকম বড় ছবি কি আছে আমি দেখার চেষ্টা করি, পুরা পেজে দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায় এরকম ছবি যদি থাকে। এই একটা ছবি দেখতে পাচ্ছি, সে সেলিব্রেট করতেছে, মনে হয় 50 মেরেছে বা সেঞ্চুরি করেছে এরকম কিছু একটা। দেখেন এই ছবিটাকে আমি পুরা পেজে করে দিব। সেক্ষেত্রে পেজ ছবির যে চারপাশ থেকে কি আছে, বর্ডার আছে ব্ল্যাক, আমি এটা কেটে ফেলবো। দেখেন এটা আমার কেটে ফেলতে হলে আমাকে ক্রপ করতে হবে। আমার কেন জানি সময় বেশি লাগতেছে, আর ক্লাসটাকে কেমন এনজয় করতে পারছি না, বুঝতেছি না হঠাৎ করে মোড কীভাবে অফ হয়ে গেল। যাই হোক সমস্যা নেই, আগায় যাই, যতটুকু দাঁড়াতে পারি সমস্যা নেই। দেখেন এই ছবিটা আমি এতটুকু ক্রপ করে ফেলছি, এটাকে আমি এখন পুরো পেজে করে দিচ্ছি। দেখেন একদম ফুল পেজে করে দিচ্ছি, যতটুকু আমার আগায় সম্ভব হয় ততটুকু আমি করে দিচ্ছি। দেখেন পেজ, এটাকে আমি সাইন টু ব্যাক করে দিয়েছি। দেখেন এভাবে চলে আসছে। এরপর এইখানে তামিম ইকবালের নামে আমি কিছু ইনফরমেশন এখানে শেয়ার করবো এখন। দেখেন তো এখানে আমি একটা ইনসার্ট থেকে এসে ট্যাক্স বক্স নিব, এখানে একটা ট্যাক্স বক্স ড্র করবো। দেখেন এখানে একটা ট্যাক্স বক্স আমি ড্র করেছি, ট্যাক্স বক্সটা ছোটো করে দেখাচ্ছে, এটা আমি দেখবো কীভাবে ট্যাক্স বক্সটা বড় করতে হয়। তখন আমি এখানে গুগল থেকে এসে তামিম ইকবালের নামে কিছু ইনফরমেশন আমি এখান থেকে নিব। আমি এখানে লিখবো তামিম ইকবাল। দেখেন তামিম ইকবাল উইকিপিডিয়া, তামিম ইকবালের সবচেয়ে সুন্দর ভালো ইনফরমেশন পাইতে হলে উইকিপিডিয়া হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড একটা সাইট। প্রত্যেকটা অ্যাথলেট, যে কোনো ধরনের সেলিব্রিটি যারা উইকিপিডিয়াতে জায়গা পেয়েছে, তাদের ইনফরমেশন যদি ভালোভাবে নিতে চান, এর চেয়ে সুন্দর ইনফরমেশন উইকিপিডিয়া ছাড়া আর কোথাও পাবেন না। যাই হোক আমি এখানে এসেছি, এই যে ট্যাক্স বক্স যেটা নিয়েছিলাম সেটাতে আমি লেখাগুলো পেস্ট করে দিয়েছি। দেখেন সবগুলো লেখা আকারে চলে আসছে, কিন্তু আনফর্চুনেটলি লেখাগুলো দেখা যাচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ড এবং লেখার কালারটা সেম বলে এটা দেখা যাচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে যখন এখান থেকে কোনো একটা কী দিয়ে দিব, কালার দিয়ে দিব। দেখেন একটা কালার আমি এখান থেকে দিয়ে দিয়েছি, যেই কালারটা ভালোভাবে দেখা যায় সেই কালারটা আমি এখান থেকে দিব। এখানে আমি ফিল কালারটা হলুদ করে দিলে বিশ্রী দেখাচ্ছে, তো এটাতে কালার যেটা ছিল এই কালারটা দিলে কেমন দেখায়, তাও মনে হয় অনেকটা ভালো দেখায়। তো এই কালারটাকে চাইলে আমরা কি গ্রেডিয়েন্টটা করে ফেলতে, তখন আমি লেখাগুলোকে যদি অন্য একটা কালার দিয়ে দিই, ভালোভাবে দেখা যায় এরকম একটা কালার, এই কালারটা দিয়ে দিয়েছি। এবং এটাগুলো যদি আমি একটু বোল্ড করে দিই, এটাকে যদি পাশে টেনে যদি আরেকটু বড় করে দিই, তাহলে লেখাগুলো আর একটু বড় করা যাবে। আমি আর একটু বড় করে দিই। ঠিক আছে, এটা 24 না, এটাকে আমি 23 করে দিই। 23 করে দিলেও বেশি বড় হয়ে যাচ্ছে, আমি 22 করে দিই, 22 করে দিচ্ছি। এবং এই পেজটাকে আমি চাইলে একটু উপরেও করে তুলে দিতে পারি স্লাইডটাকে। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু দেখতে পাচ্ছেন যে লেখার মধ্যে কিছু দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লেখাতে কি হাইলাইট চলে আসছে বা একটা চলে আসছে। এগুলো হচ্ছে কি, যেই পেজ থেকে আমি কপি করে আনছি সেই পেজের কি, সেই পেজের হাইপার লিঙ্ক। তো সেখান থেকে আমাকে হাইপার লিঙ্কগুলো ডিলিট করতে হবে। হাইপার লিঙ্ক এখানে ছবিটার উপর ডাবল রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক, দেখেন কালারটা চলে যাচ্ছে, রিমুভ হাইপার লিঙ্ক, আন্ডারলাইন কালার সবগুলো চলে যাচ্ছে, রিমুভ হাইপার লিঙ্ক, রিমুভ হাইপার লিঙ্ক, রিমুভ হাইপার লিঙ্ক। তো এভাবে ক্লিক করলে সবগুলো চলে যাবে। রিমুভ হাইপার লিঙ্ক, এখানে ছোটো ছোটো যেগুলো আছে এগুলো আমি হাইপার লিঙ্ক রিমুভ করবো না, এখান থেকে আমি লেখাটাই ডিলিট করে দেবো। এবং পুরো লেখাটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জেতে দিয়ে এটাকে জাস্টিফাই করে ফেলছি। দেখেন এখান থেকে অ্যালাইনমেন্টটা জাস্টিফাই করে ফেলেছি, তাহলে আমার লেখাটা এইভাবে আসতো। আমি লেখাগুলোকে যদি একটু বোল্ড করি তাহলে মনে হয় একটু ভালোভাবে দেখা যাবে, বোল্ড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এই যে এখান থেকে এই লাইনটাকে যদি এইগুলো যদি কেটে দিই তাহলে এগুলো হয়ে গেল। এবার দেখেন এই জায়গায় এসে তামিম ইকবালের আমি একটা ফর্মাল ছবি ইউজ করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমি এখান থেকে ছবিতে যাচ্ছি, এই ছবিটা আমি এখানে নিয়ে আসি, এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি, তামিম ইকবালের ছবিটা এখানে চলে আসছে। দেখেন এই ছবিটা এখানে আসছে, ছবিটা হচ্ছে একটা পিএনজি ছবি, এটা ছবি কিছু ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড, আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলতে পারি। দেখছেন কত সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলেছি। এখান থেকে আমি একটা বর্ডার দিয়ে ফেলতে পারি, যে কালারটা বর্ডার দিলে সুন্দর দেখা যাবে। আমি ওখানে হলুদ কালারটা বর্ডার দিয়েছি, বর্ডারের সাইজটা একটু বড় করেছি, তাহলে একটা বর্ডার ভালোভাবে দেখা যাবে। হয়তো আমি আরও একটু বর্ডার সাইজটা বড় করে দিই, মোর লাইন্সে গিয়ে এখান থেকে বর্ডার সাইজটা বড় করে দিয়েছি। এবং বর্ডারটা সুন্দর করে দেখার মতো আমি এখান থেকে একটা ব্যাবেল দিয়ে দিই বর্ডারটাতে, এখান থেকে কোনো একটা প্রিসেট আমি এখান থেকে দিয়ে দিছি। ব্যাবেল মনে হয় এখান থেকে একটা ব্যাবেল দিলেই ভালোভাবে দেখা যাবে। এই বর্ডারটা দিয়েছি,
কালারটা আমি হলুদ করে দিয়েছি, এটাতে ব্যাবেল এখন দিলে ভালোভাবে দেখা যাবে। আচ্ছা, তো এতটুকু। এখন আমি এখানে আরও অনেক কাজ করব, তার আগে আমাকে এগুলোকে অ্যানিমেশন বা দিয়ে ফেলতে হবে, কারণ এখানে উপরে যদি আমি আর অনেক কিছু ব্যবহার করি, এই উপরেরগুলোর জন্য বা নিচেরগুলো আমি ডিজাইন করতে পারবো না। সেক্ষেত্রে আমি এখানে ইনসার্টে চলে যাচ্ছি, ইনসার্টে ট্রানজিশন চলে গেছি, ট্রানজিশন থেকে আমি কোনো একটা ট্রানজিশন এখানে র্যান্ডমলি দিয়ে দিলাম, যেটা আমার ভালো লাগে র্যান্ডমলি দিয়ে দিলাম, আমি এত বেশি দেখাচ্ছি না। যেটা ভালো লাগে আপনারা সেটা দিতে হবে, মনে করেন আমি এটা দিচ্ছি, কথার কথা এটা দিলাম, এটা এইভাবে আসলো। এরপর আমি এখানে ইয়া থেকে অ্যানিমেশনে গিয়ে এখান থেকে তামিম ইকবালের জন্য আমি কোনো একটা অ্যানিমেশন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা অ্যানিমেশনের এখানে আরও অনেকগুলো আছে, সবগুলো ব্যবহার করতে হবে। এরপর আমি এই দুইটাকে সিলেক্ট করে একসাথে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে দিব, কোনো একটা অ্যানিমেশন আমি এই জুমের যে অ্যানিমেশন এইটা দিয়ে দিই, এটা এইভাবে আসবে, একসাথে আসবে। এবার একসাথে তো আসছে, এখানে 3টা অ্যানিমেশন অলরেডি হয়ে গেছে। এবার আমি এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে এটাকে সহ সিলেক্ট করে এই সবগুলোকে আমি এখান থেকে দৌড়াই দিব। কী করবে, এক্সিট করে দিব। তো এক্সিটটা এইভাবে সিঙ্ক হয়ে এখান থেকে চলে যাবে। দেখেন সবগুলো একসাথে আবার চলেও গেছে। তো এটা আমার ভুল হয়ে গেছে কি, আমাকে অ্যাড অ্যানিমেশন দিয়ে দেওয়া লাগতো। আমি আগে যে অ্যানিমেশনটা করছি সেটার উপর দিয়ে ফেলছি, আমি এটাকে আন্ডু করে দিচ্ছি, আগের অ্যানিমেশনটা আসছে। এখন অ্যাড অ্যানিমেশনে এসে আমি এটাকে করে দিব, সিঙ্ক করে দিব। এই যে এটা এখানে এখন আগে 3টা ছিল, এখন 3টা হয়ে গেছে 6টা। একবার এটা প্লে হয়ে আসবে, একটা একটা করে আলাদা করে, আবার সবগুলো একসাথে চলে যাবে। ঠিক আছে, এরপরে এসে এখানে এই পেজটাতে আমি আরও কী করি দেখেন। আরও এখানে আমি এই পেজে একটা খেলার মাঠ নিয়ে আসবো। খেলার মাঠে তামিম ইকবাল যে খেলা করতে সেরকম একটা খেলা বানাবো। দেখেন এই ছবিটাকে আমি খেলার মাঠে এখানে নিয়ে আসছি। দেখেন পুরো পেজে তামিম ইকবাল যেহেতু ব্যাটিং ভালো করে, আমি তামিম ইকবাল নিয়ে একটা ব্যাটিংয়ের একটা পেজ বানাচ্ছি, এবং এখানে তামিম ইকবাল ব্যাটিং করছে এরকম একটা অ্যানিমেশন বানানোর চেষ্টা করবো। তো সেক্ষেত্রে নিচে একটা ব্যাকগ্রাউন্ড আসছে কালো, আমি এটাকে রিমুভ করবো। ক্রপে গেলাম, ক্রপ থেকে এসে আমি এটাকে এইভাবে এখান থেকে সিলেক্ট করে দিলাম, এটা চলে গেল। এরপর আমি এটাকে পুরোপুরি বরাবর পেজের মতো করে সাইজ করে ফেলবো। তো দেখেন পেজের সাইজ হচ্ছে এতটুকু, নিচের দিকে এতটুকু, এটা আসলো। এবং এটার উপর আমি একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবো। এটাকে আমি একটা অ্যানিমেশন দিব, এটা যেন তেনভাবে এখানে আসবে, এইভাবে এখানে আসছে। এরপর এখানে তামিম ইকবাল আসবে। দেখেন তামিম ইকবালের একটা পিএনজি একটা ছবি, ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র ব্যাটিং করছে এরকম একটা ছবি আমি ডাউনলোড করছি। আপনারা ডাউনলোড করতে পারেন, গুগলে হরও আছে, যেটা আপনাদের ভালো লাগে সেরকম একটা ডাউনলোড করবেন। দেখেন এই একটা পিএনজি ছবি, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই ছবিটা আমি এখানে নিয়ে আসছি। দেখেন এখানে আমি মাঠে বসাবো, এবং এটাকে আমি কী করবো, মাঠ অনুযায়ী আমি এটাকে ছোটো বড়ো করে ফেলবো। দেখেন এতটুকু বড় করা যায়, হ্যাঁ এতটুকু বড়। এখন তামিম ইকবালকে আমি মাঠের বাইরে রাখবো, এখানে মাঠের বাইরে রাখবো। মাঠের বাইরে থেকে তাকে আমি এখানে মাঠের ভিতরে ঢুকাবো, এবং সে একটু করে প্লে করবে, তারপর এখান থেকে সে চলে যাবে। তো তাকে যদি আমি একটা অ্যানিমেশন অ্যাড করছি, তখন আমি দেখেন এখান থেকে এসে আমি মোর মোশন পাতে যাব। মোর মোশন পাত থেকে দেখেন এখানে বাম দিকে আসে এরকম একটা অ্যানিমেশন আছে। দেখেন এটা আসবে, তামিম ইকবাল বাম দিক থেকে মাঠে ঢুকবে। দেখেন তখন আমি এই লাইনটাকে টেনে ধরে আমি একটু লম্বা করে দিব। যতটুকু লম্বা করে দেবো তামিম ইকবাল ততটুকু এখানে আসবে। এরপরে সে এখানে আবার আসবে, এসে আমি তার এখানে অ্যানিমেশন আরও অ্যাড করব। তখন সে এখানে একটু করে এইভাবে একটু করে বড় হবে। তারপর আবার তাকে আমি এখান থেকে এক্সিটও করে দেবো, আবার অ্যাড অ্যানিমেশন গিয়ে সে এখান থেকে চলে যাবে। কীভাবে, সে এখান থেকে যদি চায় এইভাবে সে চলে যাবে, গেল। তো এখানে এতটুকু আসছে। এরপর আমি আরও ডিজাইন করব। দেখেন এখানে আমি তামিম ইকবালের ভিডিও অ্যাড করব। তো সেক্ষেত্রে দেখি তামিম ইকবালের কোনো ভিডিও আমার কাছে আছে কিনা, প্লেয়িং ভিডিও, তামিম ইকবাল। এই যে তামিম ইকবালের একটা ভিডিও এখানে একটা আছে, আর একটা ভিডিও মনে হয় এটা দেখার চেষ্টা করি। তো এটা যদি দেখার চেষ্টা করি, নাকি এটা মনে হয় আমি এই ভিডিওটা এখানে আনতেছি। দেখেন এটা হচ্ছে একটা ভিডিও বলতে এটা প্লেয়িং জিআইএফ। দেখেন জিআইএফ মানে হচ্ছে ফেসবুকে কতগুলো ভিডিও দেখবেন 3-4 সেকেন্ডে, কোনো কি নেই, কোনো সাউন্ড নেই। তো দেখেন আমি এখানে লিখতেছি যে তামিম ইকবাল আমি এখানে লিখছি যে ব্যাটিং জিআইএফ, যার মাইক থেকে নয়েজ আসতেছে মাইকটা মিউট রাখবেন কাইন্ডলি প্লিজ। মোহাম্মদ সাব্বির হোসেন, আপনার মাইক থেকে কেন নয়েজ আসতেছে? দেখেন আমি এই যে তামিম ইকবাল ব্যাটিং জিআইএফ দিয়েছে, এখান থেকে তামিম ইকবাল ব্যাটিং করছে, এরকম অনেকগুলো ভিডিও পাবেন। দেখেন এই যে এটাও একটা ভিডিও, দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে। তো এগুলো হচ্ছে জিআইএফ 3-4 সেকেন্ডের একটা ভিডিও। তো আপনি চাইলে অনেক বড় ভিডিও দিতে পারেন, আপনি চাইলে ছোটো ভিডিও দিতে পারেন। তো এটাতে ক্লিক করলে দেখেন এটা প্লে হবে। তো এরকম কিছু ভিডিও আমি এখান থেকে ডাউনলোড করছি। এগুলো ডাউনলোড করার সিস্টেম হচ্ছে, আপনি এখানে প্লে করতেছেন, এটাকে আপনি একটু ছোটো করে রাখলেন, তখন আপনি এটাকে যদি এভাবে টেনে ধরে যদি আপনি ডেস্কটপে রাখেন বা যে ফোল্ডারে রাখেন সেই ফোল্ডারে এটা হয়ে যাবে। এখন আপনি এটা ব্যবহার করলে এটা প্লে হবে। দেখেন আমি যদি এটাকে ডাবল ক্লিক যদি ওপেন করি, দেখেন এখানেও প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে প্লে হচ্ছে। তো আমি এর একটা ভিডিও এখানে আনছি, এই ভিডিওটাকে আমি পুরো পেজে বড় করে দিব। এই ছবিগুলোতে যেন আমরা বর্ডার ইউজ করি, এই ভিডিওগুলোতে কখনো বর্ডার ইউজ করবেন না, বর্ডার ইউজ করলে ভিডিওটা প্লে হবে না। সেক্ষেত্রে মনে করেন আমি এই ভিডিওটাকে একটা অ্যানিমেশন দিয়ে এখানে আনবো, মনে করেন ছোট্ট একটা অ্যানিমেশন দিয়েছি, এভাবে দিয়েছি, এবং অ্যানিমেশনের টাইমিংটা আমি একটু বড় করে দিই, স্লো করে দিই, তখন দেখবেন এটা আস্তে আস্তে এইভাবে প্লে হয়ে আসবে। ঠিক আছে, আবার আরেকটা অ্যানিমেশন দিয়ে তাকে আমি এখান থেকে দৌড়াই দিব, এখান থেকে যেভাবে আসছে সে সেভাবে চলে যাবে।
চলে গেল। এরপর আমি আরেকটা কি কাজ করব, এখানে যে কাজটা করেছি এই ইয়াটা চলে যায় না, মাঠটা চলে যায় না, খেলার মাঠটা চলে যায় না। আমি খেলার মাঠটাকেও দৌড়ে দিতে পারি। এখান থেকে আমি এই খেলার মাঠটাকে একটা অ্যানিমেশন অ্যাড করে এটাকে দৌড়াই দিব, সেটা এভাবে চলে যাবে জাগা। এরপরে আমি এই মাঠটাকে, এই ছবিটাকে এখানে রাখি, পুরো পেজে করে রাখি। আমি আর একটা ভিডিও অ্যাড করবো এখানে। তো আরেকটা ভিডিও অ্যাড করবো তামিম ইকবালের। এখান থেকে দেখি যে এই ভিডিওটা কোনটা, এই যে এই ভিডিওটা, ইয়েস ইউ, এই ভিডিওটা আমি এখানে ব্যবহার করবো। দেখেন এটাকে আমি পুরো পেজে করে দিব। এখানে আমি অনেকগুলো অ্যানিমেশন ব্যবহার করেছি, তো সেগুলো আমি যখন একসাথে প্লে করে দেখাবো তখন বুঝবেন। তো এটাকেও আমি এখান থেকে কোনো বড় তলে ইউজ করবো না, আমি ডাইরেক্ট অ্যানিমেশন চলে যাচ্ছি। অ্যানিমেশন এখান থেকে আমি এটা দিচ্ছি, এভাবে প্লে হচ্ছে। এটার স্পিড যখন আমি আরও বাড়াই দিব, স্পিড যখন একেবারে স্লো করে দিব, তখন এটা আরও বেশি করে দেখা যাবে। ঠিক আছে, পুরো পেজটা এখানে এইভাবে শেষ করলাম। আবার এরপর আমি এখান থেকে এসে সাকিব আল হাসানের নাম নিচ্ছি, সাকিব আল হাসানের নাম কপি করে নিচ্ছি, সাকিব আল হাসান নামে আরেকটা পেজ করতেছি। এখানে এন্টার ক্লিক করছি, একটা স্লাইড হয়ে গেছে। এখানে এসে আমি শেপ থেকে এসে সাকিব আল হাসান নামে একটা শেপ নিব। দেখেন আরেকটা শেপ ড্র করতেছি কীরকম দেখতে পাচ্ছেন। আমি এগুলোকে ডিলিট করে দিই এখান থেকে, আগে যে লেআউটগুলো ছিল এগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিই। এটাকে দেখেন আমি ছোটো করে ফেলতেছি। এই যে দেখেন এটাকে ক্লিক করে এগুলোকে আমি কাস্টমাইজ করে ফেলতে পারতেছি। দেখেন এগুলোকে আমি কাস্টমাইজ করতে পারতেছি। এবার আমি এটাকে বড় করে দিই, পুরো পেজে করে ফেলছি। আর একটু চলে ছোটো করে ফেলতে এখানে এডিট ট্যাক্স এসে আমি এটাকে সাকিব আল হাসানের নামটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এবার আপনি এটাকে ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন, যা করতে চান। মনে করেন আপনি এটাকে এইভাবে কালার করতে পারতেছেন, যেভাবে খুশি সেভাবে আপনি কালার করতে পারতেছেন। তো বরাবরের মতো আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি করবেন। এই কালারটা আমি করেছি। এখানে বর্ডারে এসে আমি এটার বর্ডারটা এটা দিয়েছি, বর্ডারটাকে একটু বড় করে দিয়েছি যাতে করে ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, এবার এই লেখাটাকে বড় করে দিচ্ছি। এখানে নিচে একটা লাইন আছে, আমি লাইনটা ডিলিট করে দিই, তাহলে পুরো পেজ বরাবর একটা পেজে এক লাইনে চলে আসবে। এখন আপনি এই কালারটা আমার কেন জানি ভালো লাগতেছে না, তখন আমি কালারটা এখান থেকে এসে সবুজটা করি, তাহলে মনে হয় একটু ভালো দেখা যাবে। এবং বর্ডার কালারটাকে মনে হয় আমি যদি কোনো কালারটা ভালো লাগতেছে না, আচ্ছা এটা দিলাম। ঠিক আছে, এবার আমি সাকিব আল হাসানের পেজও বড় করে একটা সাকিব আল হাসানের ছবি পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। আমি এই ছবিটা ব্যবহার করব। দেখেন একটা ছবি সাকিব আল হাসানের পুরো ছবি ব্যবহার করতেছি। এটাকে রাইট বাটন ক্লিক করে আমি সেন্ড টু ব্যাকে করে দিলাম। সাকিব আল হাসানের নামটা এভাবে আসলো। এরপর আমি এখানে আর কোনো সাকিব আল হাসানের নামে কোনো লেখা থেকে আনবো না, আমি জাস্ট সাকিব আল হাসানের কয়েকটা স্লাইড এখানে অ্যাড করে দিব। দেখেন এই সাকিব আল হাসানের একটা এখানে অ্যাড করছি। তার আগে আমি এখানে ট্রানজিশনগুলো দিয়ে দিই। এই পেজটা কীভাবে আসবে, এই পেজটা এভাবে আসবে অথবা এইভাবে আসবে, এইভাবে আসুক। আরও ডিজাইন আছে, এখান থেকে ক্লিক করে এই ডিজাইনটা দিই, এইভাবে আসলো। তারপর সাকিব হাসানের নামটা প্লে হলো, এখান থেকে অ্যানিমেশন অ্যাড করলাম। অ্যানিমেশনে এসে সাকিব হাসানের নামটা এইভাবে আসলো। আবার অ্যাড অ্যানিমেশন করে আবার যেভাবে আসছে সেভাবে তাকে আমি বিদায় করে দিব। এটা আসছে কীভাবে, এইভাবে আসছে, আমি এটাকে আবার বিদায় করে দিচ্ছি। তারপর এই ছবিটাকে আমি পুরো পেজে করে দিব। এই ছবিটা এন্টার করবে, এখানে এন্ট্রি করবে, পুরো পেজ নিচের দিকে টেনে দিই। এই ছবিটাও একটা খুব সুন্দর করে একটা অ্যানিমেশন দিয়ে এখানে আসবে। তো অ্যানিমেশন এখানে যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন, না হলে আপনারা কী করতে পারেন, ওই যে ওখানে অ্যানিমেশন দেখেছি সেভাবে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারবো, আর অ্যানিমেশন অ্যাড করতে হবে। তারপর এটাও চলে যাবে এখান থেকে, যেভাবে আসছে সেভাবে এখান থেকে চলে যাক, চলে গেল। এগুলোর স্পিড আমি যেভাবে ইচ্ছে মতো কাস্টমাইজ করতে হবে। আমি স্পিডটা একটু কমাই দিই, বেশি স্পিড আসছে এটাকে আমি স্লো করে দিই। তারপরে এখানে আমি সাকিব আল হাসানের কিছু ভিডিও অ্যাড করে দিই। আমি এই স্লাইডটা শেষ করবো, আমি বেশি অ্যাডে যাচ্ছি না। এই কয়েকটা তো আমি খুব ভালোভাবে এডিট করে দেখিয়েছি। এই স্লাইডটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকি সবগুলো বুঝতে পারেন। তো এখানে অনেক কিছু দেখেন, এখানে কতগুলো অ্যানিমেশন হয়েছে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো অ্যাড করছি, যেগুলো দেখলেও বুঝবেন। তো আমি এখানে এত বেশি অ্যাড করছি না, এখানে কয়েকটা ভিডিও অ্যাড করে আমি শেষ করে দিচ্ছি। আর একটা পেজ করবো, জাস্ট টোটাল 3টা স্লাইড, আমি 3 জনের নামে 3টা স্লাইড করবো। সেক্ষেত্রে যদি আমি দেখি এখানে সাকিব আল হাসানের কোনো ভিডিও আছে কিনা, অবশ্যই আছে। এই যে সাকিব আল হাসানের একটা ভিডিও, আর একটা ভিডিও মনে হয় এটা। তো আমি প্রথমে এই ভিডিওটা অ্যাড করি। এখানে এই ভিডিওটাকে আমি পুরো পেজ করে ফেলবো। এগুলো রেজলিউশন কম থাকে স্বভাবতই, রেজলিউশন নিয়ে কোনো টেনশন করতে হবে না, এভাবে করেছি। দেখেন এটা এইভাবে প্লে হবে, এটাকে আমি একটু এইভাবে দিচ্ছি এবং এটার স্পিডটা আমি একটু বাড়াই দিচ্ছি। যতক্ষণ স্পিড বাড়াই দেবে ততক্ষণ এটা প্লে হবে। ঠিক আছে, এরপরে এটাকে আরেকটা অ্যানিমেশন দিয়ে, অ্যাড অ্যানিমেশন আরেকটা দিয়ে আমি সেটাকে এভাবে এখান থেকে দৌড়াই দিব। তো এটার স্পিডটা আমি একটু কমাই দিতে পারি,
ভেরি স্লো করবো না, আমি মিডিয়াম করে রাখতেছি, এটা এভাবে চলে গেলো। এরপর আমি আবার আরেকটা কি নিব, ভিডিও নিব, এই ভিডিওটা আমি অ্যাড করব। দেখেন এটাকে পুরো পেজে করে দিচ্ছি, এটা এখানে প্লে হবে। এটাও এখান থেকে এই ইয়াটা দিয়েছি, এটার স্পিডটা একেবারেই স্লো করে দিব, তাহলে বেশিক্ষণ ধরে প্লে হবে। তাহলে একটা স্লাইড গেলো। এরপর আমি আরেকটা স্লাইড নিই, মাশরাফি বিন মর্তুজা নাকি আছে পরের পেজে, হ্যাঁ মাশরাফি বিন মর্তুজা, আমি ওনার নামে একটা কি করব, তো আমি ওনার নামে এখান থেকে ডাইরেক্ট হেঁটেতে লিখতেছি, আমি আর কি করতেছি না, আলাদা করে ইয়া নিচ্ছি না, শেপ নিচ্ছি, আমি এখানে ডিরেক্টলি করে ফেলতেছি। তো সেক্ষেত্রে দেখেন এখানে যদি শেপ আমি নিচ্ছি না, এটাকে আমি কালার দিব, এইটাকে আমি কালার যদি দিতে চাই তখন আমরা এখানে হোম থেকে এসে এখান থেকে কোনো একটা কালার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন মনে করেন আমি এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম, আমি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। দেখেন এখান থেকে এসে গ্রেডিয়েন্টটা ব্যবহার করছি, তারপর এখান থেকে আমি মোর গ্রেডিয়েন্টে গিয়ে আমি কালারটাকে কাস্টমাইজ করতেছি। এখান থেকে দেখেন এটাকে সবুজ করে দিই, তারপর এটাকে একেবারে লাল করে দিই, এবং এটাকে এখান থেকে এসে হলুদ করে দিই, বা এই যে পার্পল কালারটা করে দিই। দেখেন একটা কালারের ব্যবহার চলে আসছে। এটাকে আমি আরও বড় করতে পারবো, লেখাটাকে আর একটু বড় করেছি, পুরো পেজ হয়েছে, আরও বড় করে দিই। এখানে আমি একটা কালার ব্যবহার করার শেড আউটলাইন ব্যবহার করার চেষ্টা করবো, যে কোনো একটা আউটলাইন। তো আউটলাইন আমি এটা দিলে কেমন দেখায় দেখি, এটা সাইজটা বড় করে দিব, তাহলে একটু ভালোভাবে দেখা যাবে। এতটুকু ডিজাইনটা করেছি। মাশরাফি বিন মর্তুজারও আমি একটা ব্যাকগ্রাউন্ডে খুব বড় একটা ছবি ব্যবহার করবো, সেক্ষেত্রে দেখার চেষ্টা করি মাশরাফি বিন মর্তুজার বড় ছবি কোনটা আছে, যে এই ছবিটা আমি ব্যবহার করবো। এই ছবিটা একটু রেজলিউশন খারাপ, সমস্যা নেই, বড় করে ফেলি। ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে, সেন্ড টু ব্যাকগ্রাউন্ড এটা। এরপর এখানে আমি ট্রানজিশনে গিয়ে যে কোনো একটা ট্রানজিশন আমি ব্যবহার করে দিই, এটা এভাবে আসবে। এই লেখাটার অ্যানিমেশনে এসে আমি যে কোনো একটা অ্যানিমেশন আমি এখান থেকে মোর অপশন থেকে এখান থেকে কোনো একটা অ্যানিমেশন আমি এখানে এনে দিই, তাহলে নইলে সবগুলো একরকম হয়ে যাবে। সেজন্য ওয়াইফ ফেড ফ্লোট ড্রপ, আচ্ছা এটা অনেকটা সুন্দর আছে, আমরা এটা দিব, কিন্তু এটার আমরা স্পিডটা বাড়াই দিব, এটা বেশি স্লো হয়ে যাচ্ছে, স্পিডটা ভেরি ফাস্ট করি, তাহলে আর একটু তাড়াতাড়ি আসবে। দেখতে পাচ্ছেন এভাবে আসতেছে। তারপর এটা যখন আসছে আবার একটা অ্যানিমেশন দিয়ে তাকে আমি এখান থেকে আবার দৌড়াইও দিব, এটা এভাবে চলে যাবে। ঠিক আছে, এরপর এখানে মাশরাফি বিন মর্তুজা নামে যদি এখানে দেখেন মাশরাফি বিন মর্তুজা যদি আমি কিছু অ্যাড করতে চাই লেখা থেকে, তখন আমি ইনসার্ট থেকে এসে আমি তার নামে একটা বক্স এখানে অ্যাড করি, সে একটা ট্যাক্স বক্স নিয়েছি, এখানে তার নামে আমি কিছু লেখা উইকিপিডিয়া থেকে নিয়ে আসি। দেখেন উইকিপিডিয়াতে গিয়ে আমি গুগল থেকেই আনবো, এই যে উইকিপিডিয়া, দেখেন এই লেখাটা আমি এখান থেকে নিয়ে আসতেছি, কপি করেছি, এখানে এসে পেস্ট করে দিয়েছি, এবং এটার পিছনে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়েছি। এই কালারটার মধ্যে যে লেখাটা ভালোভাবে দেখা যাবে সেই লেখাটা সাদাটাই মনে ভালো দেখা যাচ্ছে, সমস্যা নেই। লেখাগুলোকে একটু বড় করব, এটাকে 24 দিতে, এটাকে 23 করে দিলে পুরোটা পেজ আসবে না, আসতেছে না, 22 করে দিতে হবে। লেখাগুলোকে বোল্ড করে দিয়েছি। তো এখানে হাইলাইট মাইলাইট যা আছে, হাইপারলিঙ্ক যা আছে এগুলো আমি ডিলিট করতেছি না, এগুলো সময় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে মাশরাফি বিন মর্তুজার আমি চাইলে একটা ফরম্যাট একটা ছবি এখানে বসা দিতে পারি। ঠিক আছে, তো আমি এটা করবো না, আমি পুরা পেজে মাশরাফি বিন মর্তুজার লেখাগুলো আমি পুরা পেজে করে দিই, তার সম্পর্কে ইনফরমেশন পুরা পেজ আমি করে দিচ্ছি। লেখাগুলো ক্যারেক্টার সাইজ বড় করলে 28 হয়ে গেছে, এটাকে আমি 26 করে দিই। ঠিক আছে, এতটুকুতে আমি এটাকে রাখলাম। এরপর এটাকেও একটা অ্যানিমেশন আনবো, লেখাগুলো একটা অ্যানিমেশন হয়ে এখানে আসবে, তারপর সে অ্যানিমেশনটা স্লো করে দিব, আবার আরেকটা অ্যানিমেশন অ্যাড করে তাকে আমি এখান থেকে দৌড়াইও দিব, সে এই অ্যানিমেশনটা সে এখান থেকে চলে যাবে। এটাও একটু স্পিড করতে পারি, এবার স্লো করে দিতে পারি, এভাবে চলে গেলো। এরপর যদি মাশরাফি বিন মর্তুজার এখানে যদি আমার কাছে আর কোনো যদি রিসোর্স থাকে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করবো। সেক্ষেত্রে মাশরাফি বিন মর্তুজার একটা রিসোর্স কি,
উম, এই একটা রিসোর্স হচ্ছে, এটা যদি ব্যবহার করে দেখি পুরা পেজে কি হয়। সেখানে এখান থেকে কোনো একটা ডিজাইন করে সেটা আসবে, আসলো, আবার আরেকটা অ্যানিমেশন অ্যাড করে তাকে আমি এখান থেকে দৌড়াইয়ে দিলাম, ঠিক আছে। আবার আরেকটা ছবি আনবো এখান থেকে, এই ছবিটা মাস্টার বিপিন মর্তুজার, এখানে ভিডিও টিডিও আছে। এই ছবিটা তো হচ্ছে ছবি না, এটা একটা ওয়েব পেজের এটা আসবে না। তখন জাস্ট দেখার চেষ্টা করি যে মাস্টার বিপিন মর্তুজার আর কিছু আছে কিনা। এই যে এই ছবিটা আমি এখানে আনি, দেখেন এই ছবিটা এখানে এনে আমি পুরো পেজে করে দিব। এটা মনে হচ্ছে যে বোলিং করবে, এরকম করে একটা অ্যানিমেশন আমি দিব, দেখেন বোলিং করতেছে এরকম মনে হবে। দেখেন আমি এই অ্যানিমেশনটা দিয়েছি, মনে হচ্ছে যে এই বোলিং করতেছে। আবার আবার অ্যানিমেশনটা অ্যাড করে তাকে আমি যেভাবে সেভাবে যখন দৌড়ে দিব, সে বোলিং করে এখান থেকে চলে যাচ্ছে এরকম মনে হবে। তো টোটাল হচ্ছে এই ডিজাইনটা। এখন আমি যদি এটাকে F5 দিয়ে প্লে করে চেষ্টা করি, দেখেন শুরু থেকে F5 দিয়ে প্লে হবে। আমাকে একটা একটা ক্লিক করে করে আনতে হবে। দেখেন একটা ক্লিক করছে এটা আসতেছে, আরেকটা ক্লিক করতেছে এটা আসতেছে, দেখেন একটা ক্লিক করছে এটা প্লে হচ্ছে। তো এগুলো যে একটা ক্লিক করে করে আসতেছে, আমি চাইলে এগুলোকে অটোমেটিক করে দিতে পারি। অটোমেটিক করলে কি সমস্যা, মনে করেন আপনি এই পেজটা নিয়ে কথাবার্তা বলতেছেন, এই যে এটা নাজমুল হাসান পাপন নিয়ে আপনি কথাবার্তা বলতেছেন, কথা বলতে বলতে দেখা যাচ্ছে এটা যদি অটোমেটিক হয়, কথা বলতে বলতে দেখা যাচ্ছে পরের পেজে অটোমেটিক চলে গেছে। তো এখন যদি ক্লিক সিস্টেম হয় তাহলে দেখা যাচ্ছে আপনি ক্লিক করে করে আনছেন, আপনার কথা বলা শেষে আপনি অটোমেটিক এটাকে কী করতে পারবেন, পরের পেজে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যখন এটা অটোমেটিক ক্লিক করে পরের পেজে নিয়ে যেতে পারবেন, যখন আপনি অটোমেটিক এটা প্লে হবে, আপনার কথার সাথে এটা টাইমিংটা যদি না মিলে, আপনি কথা বলতেছেন এই পেজ নিয়ে, এই স্লাইড নিয়ে, আপনাকে অন্য স্লাইডে নিয়ে যাচ্ছে। অটোমেটিক কীভাবে করে সেটা দেখাই দিব, দেখেন এটা আসতেছে অটোমেটিক কীভাবে করে সেটা দেখা দিব, এবং এখানে মিউজিক কীভাবে অ্যাড করতে হয়, এখানে ভিডিও কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখা দিব। তো এটা এভাবে আসবে, এভাবে আসবে। এখানে আরেকটা কাজ আছে স্মার্ট, মানে একটা অ্যাডভান্স কাজ আছে, সেটা দেখা দেওয়ার চেষ্টা করি। সেটা কীভাবে দেখেন, আমি এখানে তো ক্লিক করেছি, তো আমি এটা যখন আসছে, এটা হচ্ছে একটা ট্যাবল অফ কন্টেন্টের মতো বা একটা হোম পেজের মতো। তো আমি যদি চাই যে এখানে এরপর থেকে পেজগুলো কীভাবে আসবে, প্রথমে তামিম ইকবালের পেজ আসবে, তারপর সাকিব আল হাসানের পেজ আসবে, তারপর মাশরাফি বিন মুর্তজা, তারপর মুশফিকুর রহিম, এভাবে যাদের যাদের পেজ আছে সবগুলো একটা একটা সিকোয়েন্সিয়ালি আসবে, এগুলো এই পেজের পরে। তো আমি যদি চাই যে তামিম ইকবালের পেজটা না দেখে আমি মাশরাফি বিন মুর্তজার পেজটা আগে দেখতে চাই, সেক্ষেত্রে যদি আমি মাশরাফি বিন মুর্তজার পেজে যেতে চাই, তখন আমি কীভাবে যাব, এই ধরনের কিছু অ্যাকশন বাটন বা হাইপার লিঙ্ক আমি এখানে ব্যবহার করার চেষ্টা করবো। সেক্ষেত্রে দেখেন হাইপার লিঙ্ক কীভাবে ব্যবহার করবো, আমি হাইপার লিঙ্ক ব্যবহার করবো এই শেপগুলোতে। আমি এই শেপটাকে ক্লিক করেছি, এখান থেকে আমি ইনসার্টে গিয়েছি, এখান থেকে দেখেন অ্যাকশন নামে একটা বাটন আছে, এখান থেকে দেখেন হাইপার লিঙ্ক নামে একটা বাটন আছে। এই হাইপার লিঙ্কে আমি ক্লিক করছি, এখান থেকে এসে আমি স্লাইডে ক্লিক করছি, একটু স্ক্রল করে নিচের দিকে গিয়ে স্লাইডে ক্লিক করছি, এবং এখন আমি তামিম ইকবালের স্লাইডটা দেখাই দিব। এখানে তামিম ইকবালের স্লাইড মনে হয় এটাই হবে না, তামিম ইকবালের স্লাইড এটা কি ব্যাপার, আমার কি তামিম ইকবালের স্লাইডটা ডিলিট হয়ে গেছে? আচ্ছা, তামিম ইকবালের স্লাইডটা নিচে চলে গেছে, এটা তো দ্বিতীয় পেজে ছিল, আমি এটাকে এই সেকেন্ড পেজে করে দিই, এই পেজে করে দিই, তারপর মাশরাফি, তারপর সাকিব, তারপর মাশরাফি। আচ্ছা, তো দেখেন আমি এটাতে আবার আসতেছি, এখানে দেখেন আরও এলোমেলো হয়ে গেছে, এই যে এই স্লাইডটা নিচে চলে গেছে, এটাকে আমি এখানে করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে থার্ড স্লাইড বা ফোর্থ স্লাইড। তো এখানে এসে আমি তামিম ইকবালের নামটাকে অ্যাকশানে ক্লিক করেছি, এখানে এসে হাইপার লিঙ্ক দিয়েছি, হাইপার লিঙ্ক থেকে এখানে স্লাইডে ক্লিক করতেছি, স্লাইড থেকে এসে আমি এই যে তামিম ইকবালের যে স্লাইডটা আছে সেটাকে সিলেক্ট করেছি, এটা তামিম ইকবালের স্লাইড, ওকে করে দিয়েছি, এখানে ওকে করে দিয়েছি। এরপর সাকিব আল হাসানের পেজে এসে সাকিব আল হাসান স্লাইডটা সিলেক্ট করে দিব, হাইপার লিঙ্ক স্লাইড থেকে এসে এই যে স্লাইড, এখানে এসে আমি সাকিব আল হাসান স্লাইড হচ্ছে এটাতে ওকে করে দিয়েছি, এখানে কি দিয়েছি, ওকে করে দিয়েছি। এখানে এসে আবার মাশরাফি বিন মুর্তজা, এখানে এসে আমি মাশরাফি বিন মুর্তজা স্লাইডটা সিলেক্ট করে দিব। তো এখানে দেখেন মাশরাফি বিন মুর্তজা স্লাইডটার নামটা দেখা যাচ্ছে কেন, কারণ আমি তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের যে পেজটা, সেটাতে তাদের যে নামটা লিখেছি সেটা আমি এক্সট্রা একটা শেপ নিয়ে লিখেছি, কিন্তু এদেরটা শেপ নিয়ে লিখে এটাতে লেআউটে যে শেপটা ছিল সেটার উপর লিখে ডিজাইন করছি, সেজন্য নামগুলো দেখা যাচ্ছে। তো ওকেতে ক্লিক করছি, দেখেন এটা আসছে। এরপর দেখেন এইটার কাজটা কী হয়েছে, আমি যে এই কাজগুলো করেছি, অ্যাকশন বাটন যে আমি অ্যাপ্লাই করেছি, এগুলোর কাজ কী, আমি এখানে স্লাইড শো থেকে ফ্রম কারেন্ট সাইড, পুরো সবগুলো পেজ দেখাচ্ছি না, ফ্রম কারেন্ট সাইড থেকে দেখাই, তখন আপনারা বুঝবেন। আমি একটা একটা ক্লিক করতেছি, দেখেন সবার নাম এখানে আসছে। তো সবার নাম এখানে আসার পরে হওয়ার কথা পরবর্তী পেজে তামিম ইকবাল দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু আমি তামিম ইকবাল দিয়ে দেখতে চাচ্ছি না, তখন আমি দেখতে চাচ্ছি মাশরাফি বিন মুর্তজাকে আগে দেখতে চাচ্ছি, তামিম ইকবালের আগে। তো সেক্ষেত্রে দেখেন আমি মাশরাফি বিন মুর্তজার নামের উপর ক্লিক করছি, কারণ এখানে আমি কী করেছি, হাইপার লিঙ্ক দিয়ে মাশরাফি বিন মুর্তজার স্লাইডটা এখানে সিলেক্ট করেছি, হাইপার লিঙ্কে ক্লিক করেছি, দেখেন মাশরাফি বিন মুর্তজার পেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে আমি মাশরাফি বিন মুর্তজার পেজে তো আসছি, কিন্তু আমাকে যদি আবার সেই সেম পেজে ফিরে যেতে হয়, সেম পেজে যদি আমি ফিরে যেতে, আমি দেখো সেই সেম পেজে ফিরে যেতে পারবো না, তখন আমি কীভাবে কী করবো, তখন আমাকে এভাবে ব্যাক দিয়ে এভাবে যেতে হবে, তাহলে অনেকগুলো সমস্যা আছে। আমি একটা ক্লিকে ওই পেজে চলে যাব। তো এই পেজটাকে
এই পেজে চলে যেতে হবে, তারপর এখান থেকে আমি আবার যে পেজে যেতে হয় সেই পেজে আমি যাওয়ার চেষ্টা করব। তো আমি যে এই পেজে ব্যাক করব সেটা কীভাবে করব, সেটা করার জন্য আমি এখানে একটা হোম বাটন অ্যাপ্লাই করব। হোম বাটনটা এখানে দেখেন, আপনি চাইলে একটা হোম বাটন এখান থেকে ডিজাইন করতে পারেন। দেখেন আমি এখান থেকে এই বাটনটাকে আমি এখানে ক্লিক করছি, এখানে চাইলে আমি হোম লিখে দিতে পারি। হোম লিখে দিয়ে আমি লেখাটাকে একটু ছোট করি, হ্যাঁ আমি হোম লিখে দিই, এটার উপর আমি অ্যাকশন বাটনটা অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এখানে আমি হোম অলরেডি দেওয়া আছে, দেখেন এই যে শেপের মধ্যে নিচের দিকে দেখেন, এই যে নিচের দিকে একটা হোম নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিক অ্যাকশন বাটনটা অ্যাপ্লাই করার জন্য বলবে, আমাকে আলাদা করে যেতে হবে না। দেখেন আমি যদি এখানে হোম বাটনটা ড্র করি, এই যে ড্র করেছি, এখন আমাকে অ্যাকশন বাটন অ্যাপ্লাই করার জন্য বলবে, দেখছেন। তো আমি হাইপার লিঙ্কে যাচ্ছি, এখান থেকে এসে আমি স্লাইডে যাব, স্লাইডে গিয়ে আমি আমার যেটা আমার হোম বাটন হোম পেজ সেটাকে আমি ক্লিক করবো, এটা হচ্ছে আমার হোম পেজ। হোম পেজ বলতে আমার টেবল অফ কন্টেন্টের পেজ, এটা আমি এটাতে ক্লিক করছি, এটা হয়ে গেছে। এবার আপনি যদি এটাকে একটু ডিজাইন করতে চান, এটাকে যদি ডিজাইন করতে চান এখান থেকে কালার সব কিছু করতে পারবেন। আপনি এখানে ডাবল ক্লিক করছেন, কালার আপনি এখানে যেটা করতে চান, আমি এই কালারটা দিয়েছি, এখান থেকে এই বর্ডার কালারটা যেটা দিতে চান, তখন আপনি এখান থেকে এসে আউটলাইনের কালারটা যদি ব্ল্যাক কালার করেন তাহলে একটু ভালোভাবে দেখা যাচ্ছে, হোম পেজের মতো করে দেখা যাচ্ছে। দেখেন এখন আমি তো এখানে অ্যাকশন বাটনটা অ্যাপ্লাই করে ফেলেছি। এরপর যদি আমি এটাকে কপি করে যদি প্রত্যেকটা পেজে দিয়ে দিই, প্রত্যেকটা পেজে এটা চলে আসবে, যে প্রত্যেকটা পেজে চলে আসবে। এখন এই পেজগুলোতে আমি অটোমেটিক কোন পেজে চলে যেতে পারবো, এই হোম পেজে চলে যেতে পারবো, সেটা যদি আমি দেখাই, দেখেন আমি ফ্রম কারেন্ট স্লাইড থেকে দেখাচ্ছি, এটা আসছে, আমি এখন এটাতে ক্লিক করছি, দেখেন আমাকে হোম পেজে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, আমাকে হোম পেজে নিয়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে যদি সাকিব হাসানের পেজে যাই, সাকিব হাসানের পেজ আসছে, এখান থেকে যদি আমি হোম পেজে চলে যেতে চাই, তখন আমি এখানে হোমে ক্লিক করলে আমাকে হোম পেজে নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন। তো এবার দেখেন যে এগুলোকে অটো কীভাবে করতে হয়। তো অটো যদি করতে হয় আমি প্রথম শুরুতে দেখাই, এই প্রথম শুরুতে আসছে, আমি ট্রানজিশনে আসছি, ট্রানজিশন আসার পর দেখেন এখানে যে অন মাউস ক্লিকটা আছে, সেটাকে আমি কি করব, অন মাউস ক্লিকটা আর রাখবো না, এটাকে আমি আফটার প্রিভিয়াস করে দেবো। ঠিক এইভাবে আপনি সবগুলোকে এইভাবে কন্ট্রোলে দিয়ে সবগুলো স্লাইডকে সিলেক্ট করবেন, এই পাশে সবগুলো স্লাইডকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন, এখানে এসে এটাকে আফটার অন মাউস যেটা ক্লিক আছে সেটাকে আমি আফটার প্রিভিয়াস করে দিব। সবগুলো আফটার প্রিভিয়াস করেছি, সবগুলো এখানে হয়ে গেছে, একটার পর একটা আসবে। এবার আমার অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পরে একটা একটা পেজকে আপনাকে করতে হবে স্লাইডকে। এখানে আমি কন্ট্রোল আরকে সিলেক্ট করেছি, অ্যানিমেশনে ক্লিক করে রেখেছি, এখানে অন ক্লিক যেটা আছে সেটাকে আমি আফটার প্রিভিয়াস করে দিচ্ছি। এরপর আমি নেক্সট স্লাইড আসছি, এখানে অ্যানিমেশনে আসছি, এখানে আমি সবগুলো কন্ট্রোলে দিয়ে সবগুলো সিলেক্ট করছি, এখান থেকে এসে আমি আফটার প্রিভিয়াস করে দিয়েছি। এরপর আমি এই স্লাইডে আসছি, এই স্লাইডে আসার পর আমি অ্যানিমেশনে আসছি, এখান থেকে এসে আমি সবগুলো কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে এখান থেকে আফটার প্রিভিয়াস করে দিয়েছি। এই স্লাইডে আসছি, এখান থেকে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে এটাকে আফটার প্রিভিয়াস করেছি, একটার পর একটা অটোমেটিক আসবে। এরপর এই স্লাইডে আসছি, এখান থেকেও আমি কী করছি, কন্ট্রোলে এতে সিলেক্ট করে অ্যানিমেশনে অন মাউস আফটার প্রিভিয়াস করে দিচ্ছি। এরপরে পরের স্লাইড, আমার পরের স্লাইড সাকিবের স্লাইড, এখানেও এসে সবগুলোকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করেছি, অন মাউস ক্লিকটাকে আফটার প্রিভিয়াস করেছি। লাস্ট স্লাইডে এসেও সেম কাজটা আমি এখানে করেছি, ক্লিক করে অন মাউস ক্লিকটাকে আফটার প্রিভিয়াস করে দিয়েছি। এখন সবগুলোকে যখন আমি সেভ করবো, এতক্ষণ আমি কাজ করেছি, এই ফাইলটা আমি কোথাও সেভ করি না, যদি প্রত্যেকের মধ্যে কেটে যেত তাহলে আমি বিপদে পড়ে যেতাম। তো আমি এটাকে দেখেন আপনাদের ফোল্ডার যেটা আছে সেটা হচ্ছে আপনার 278তম পেজ, 278তম পেজের ফোল্ডার আমি এটাকে সেভ করে রাখতেছি। আমি কিছু লিখি নাই, ডাইরেক্ট নাম টাম না দিয়ে এভাবে লিখি, যেটা ডিফল্ট নাম আছে সেটা দিয়ে দেখার চেষ্টা করি। এবার আমার সব কাজ শেষ। এখন যদি আমি এটাকে F5 দিয়ে প্লে করি, শুরু থেকেই অটোমেটিক সবগুলো একটার পর একটা প্লে হবে, আমাকে কোথাও একটা ক্লিকও করতে হবে না। দেখেন সবগুলো অটোমেটিক প্লে হচ্ছে, আমি আমার হাত আমার মাথায় তুলে রেখেছি, অটোমেটিক একটার পর একটা আসতেছে, দেখেন কোথাও আমি ক্লিক করতেছি না, আসবে একটার পর একটা, আমি সিরিয়াল দিয়ে রেখেছি, সব একটার পর একটা চলেও যাবে, চলে গেছে। এবার যদি এই রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকে সবাই হ্যান্ড রেজ করেন, আমি প্রশ্ন করার সুযোগ দিব সবাইকে। যদি কিছু বুঝতে না পারেন, কোথাও কোনো প্রবলেম হচ্ছে সেটা যদি জানান তাহলে আমি এটা দেখাই দিব। দেখেন একটার পর একটা আসতেছে। এখন এখান থেকে যদি আমি কোনো পেজে চলে যেতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি এখানে সাকিব হাসানের পেজে যাচ্ছি, সাকিব হাসানের পেজ আসছে, সাকিব হাসানের পেজে সবগুলো প্লে হবে একটার পর একটা, একটার পর একটা প্লে হচ্ছে, দেখছেন। এবার আমি যদি এইটা সাকিব হাসানের পেজটা দেখেছি, এরপর যদি আমি আগের পেজে যদি চলে যেতে, আমি এখানে হোম বাটনে ক্লিক করতেছি, ভিডিওগুলো প্লে হচ্ছে, আমি হোম বাটনে ক্লিক করে দেখেন আমাকে আগের পেজে নিয়ে যাচ্ছে। আমি যদি এখন মাশরাফি বিন মর্তুজার পেজে যেতে চাই, তখন আমি এখানে ক্লিক করছি, আমাকে মাশরাফি বিন মর্তুজার পেজে নিয়ে যাচ্ছে, অটোমেটিক সবগুলো প্লে হচ্ছে, আমার কোথাও ক্লিক করতে হচ্ছে না, অটো ক্লিক অন মাউস ক্লিক করতেছি না, এটা আফটার প্রিভিয়াস অটোমেটিক একটার পর একটা আসতেছে, দেখেন একটার পর একটা অটোমেটিক আসতেছে, আমি কোথাও ক্লিক করছি না। সেক্ষেত্রে আমি যদি এখানে যদি আমার হোম পেজে ক্লিক করি, দেখেন আমাকে আবার হোম পেজে নিয়ে যাবে। এখন যদি এটা প্লে আসবে কোনটার পর কোনটা, তামিম ইকবালের পেজটা এখন অটোমেটিক প্লে হবে, এই পেজটার পর এটার পরে অটোমেটিক তামিম ইকবালের পেজটা আসতেছে। তো তামিম ইকবাল আমি অনেকগুলো অ্যানিমেশন অ্যাপ্লাই করেছি, সবগুলো দেখার চেষ্টা করেন, এটাতে বেশি কাজ করেছি, বেশিক্ষণ সময় ধরে কী কী করেছি সবগুলো দেখেন।
একটা আসছে মাঠ আসছে, দেখেন তামিম ইকবাল এখানে আসছে, একটা ইয়া করছে মতো লাগতেছে, এখন এসে আবার এটা চলে গেছে। তারপর দেখেন এখানে আর কি আসছে, তামিম ইকবাল একটা ভিডিও আসতেছে, এটা আসছে, সব কিছু আসছে। এইভাবে আবার পরে লাস্টে আরেকটা ভিডিও আসছে, ইয়েস ইউ। ঠিক আছে, তো এটাই ছিল একেবারেই প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলের একটা প্রেজেন্টেশন। আমার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের কাজ এখানে শেষ। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো নিব, না আমি পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক দিকে যাবো। নেক্সট পার্ট হচ্ছে কি আমাদের এক্সেল অ্যাকশন বাটনটা কীভাবে অল স্লাইডে সেট আপ দিলেন, কীভাবে অল স্লাইডে, সবগুলো তো আমি অল স্লাইডে দিই নাই, জাস্ট এখান থেকে একটাতে একটাতে করেছি অল স্লাইডে। অ্যাকশন বাটনটা, হোম বাটনটা যেটা অল স্লাইডে করেছি সেটা হচ্ছে কি আমি একটা বাটন আমি ক্লিক করেছি, একটা বাটনে আমি সবগুলো ডিজাইন সেট করেছি এবং এখানে অ্যাকশন অ্যাপ্লাই করেছি। এখান থেকে এটাকে কপি করে সবগুলো যখন সবগুলো স্লাইডে যখন আমি পেস্ট করেছি 3টা স্লাইডে, তখন সবগুলোতে চলে গেছে। বুঝতে পেরেছেন? 3টাতে চলে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যাদের প্রশ্ন আছে, আমি 3টা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করা যায়। আমি ইসমাইল হোসেনের প্রশ্ন দেখতে পাচ্ছি, স্যার বলেন আপনার কী প্রশ্ন আছে এইটা নিয়ে, এই টপিকটা নিয়ে একটু তাড়াতাড়ি করবেন, আমরা পরবর্তী ক্লাসে যাতে মুভ করতে পারি। সালাম আলাইকুম স্যার, জি আমার ওয়ালাইকুম, প্রশ্নটা হচ্ছে এই ওয়ালাইকুম পুরা আসসালাম। আপনি যে ইয়েটা বানাইলেন, পাওয়ার পয়েন্টটা বানাইলেন, এটা আমি যদি আমি আপনার কাছে পাঠাতে চাই তাহলে কিভাবে পাঠাবো? তো সেক্ষেত্রে সেভে ক্লিক করে আপনার ফাইলটা সেভ করবেন। তো ফাইলটা যেটা সেভ হবে, যেখানে সেভ করবেন ওখান থেকে ফাইলটা আমাকে মেইল করবেন, মাইক্রোসফট ওয়ার্ডের মতো। মাইক্রোসফট ওয়ার্ডের মতো ডকুমেন্ট যেভাবে মেল করে ওইভাবে মেল করবো স্যার? ওইভাবে মেইল করলে হয়ে যাবে। জি বুঝতে মেল পেরেছেন? ছাড়া অন্য কোনো মাধ্যম আছে স্যার? মেইল ছাড়া আর কীভাবে দিবেন? কোনো মেইল লিংক বানায় বা এইভাবে কোনোভাবে দেওয়া সম্ভব? লিঙ্ক বানিয়ে দিতে হলে আপনাকে এটা গুগল ড্রাইভে আপলোড করতে হবে, ওখান থেকে লিঙ্ক দিবেন। গুগল ড্রাইভে আপলোড ঠিক করবেন, আছে। গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দিবেন, বা ফেসবুকে আপলোড করছেন, ফেসবুক থেকে আমাকে লিঙ্কটা দিয়েছেন, এইভাবে পারবেন। আর সেভ যেভাবে করছি, যিনি জিজ্ঞেস করছেন, আপনি ফাইলে এই যে সেভে ক্লিক করলে তো হয়ে যায়। মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে সেভে ক্লিক করছি, সেভে ক্লিক করার সাথে সাথে আমার থেকে জিজ্ঞেস করছে কোথায় সেভ করছি। তো ফাইলটা আমি সেভ এসে করে আবার দেখাই, যেখানে যে সেভ যখন করছেন আপনার থেকে এভাবে জিজ্ঞেস করবে। এই ফাইলটার নাম থাকবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, টাইপ থাকবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে ওয়ার্ড থাকবে না, এখানে পিডিএফ থাকবে না, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে। তাইলে আপনার এগুলো প্লে হবে। যদি পিডিএফ করে ফেলেন প্লে হবে না, মাইক্রোসফট ওয়ার্ড করে ফেলে প্লে হবে না, আপনি যদি ইমেজ করে ফেলেন তাও প্লে হবে না। এখান থেকে সব কিছু করা যাবে। তো এগুলো করলে প্লে হবে না, আপনাকে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে রাখতে হবে, এটা যেটা আছে বাই ডিফল্ট সেটা থাকবে, তাহলে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যায়। আর এরপর আমি প্রশ্ন দেখতে পাচ্ছি যে ইসমাইল হোসেন স্যারের প্রশ্ন মনে হয় শেষ। আর কি কোনো কিছু জানার আছে আপনার? স্যার আমার আরেকটু জানার ছিল। এই টপিক নিয়ে বলেন, সরি স্যার, ভুলে গেলাম। এই টপিক স্যার নিয়ে। এই টপিকেই, আচ্ছা, আবার মনে পড়লে আবার স্যার হ্যান্ড এই রেজ করেন। টপিকে, আচ্ছা সরি স্যার, আমার কথা হচ্ছে ইয়ের কোনো শর্টকাট আছে নাকি স্যার? কিসের? কি কি শর্টকাট আছে যদি একটু আপনি মানে এটা কিসের? কাজ করতে যায় শর্টকাট কি শর্টকাট কি ইউজ করা যায় স্যার এই এটাতে সবগুলো শর্টকাট এর মতো, পাওয়ার যেটা পয়েন্টে? যেটা ওখানে যেটা দিয়েছি, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য যেটা দিয়েছি সবগুলো এখানে এরকম, সবগুলো ঠিক আছে শর্টকাট স্যার। এরকম। আচ্ছা, ওকে স্যার, আমার আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, আপনি মাইকটা মিউট করেন, আমি হ্যান্ডটা ডাউন করেছি। আমি দেখতে পাচ্ছি যে আশরাফুল স্যারের হ্যান্ড রেজ করেছেন। স্যার বলেন আপনার কি প্রশ্ন, মাইক অন করে বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি তো আসলে প্র্যাকটিস করতে পারি না এখন পর্যন্ত, বুঝছেন? তো আজকে হঠাৎ করে প্র্যাকটিস করতে গিয়েছিলাম একটু, কিন্তু এটা কোন ফাংশন থেকে আমি প্র্যাকটিস করবো? এটা কি ফটোশপ না অফিস প্রোগ্রাম থেকে? এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অফিস প্রোগ্রামের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিসের মাইক্রো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট থেকে না? আপনি প্রথম ক্লাস করেছিলেন? না ভাই, আমি ক্লাস করতে পারিনি প্রথমটা, প্রথম দ্বিতীয় ক্লাস, তৃতীয়টা করছি আজকে। তাহলে ওখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট অফিসের 3টা প্রোগ্রাম, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। তো আপনাকে এটা প্র্যাকটিস করতে হলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্র্যাকটিস করতে হবে। এটা যদি আপনি ওপেন করতে না জানেন, তাহলে আপনি স্টার্ট বাটন ক্লিক করবেন, এখান থেকে এসে অফিস নামে, মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার আপনার থাকবে, এই যে মাইক্রোসফট অফিস, এটার আন্ডারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখা যাবে। এই দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই যেটা, ঠিক আছে, এগুলো কি মাইক্রোসফট পাওয়ার। সবগুলা ক্লাসই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে হবে স্যার? না মানে প্রথম দ্বিতীয় তৃতীয়? না, আমি তো প্রথম ক্লাস করছি মাইক্রোসফট ওয়ার্ডে, এখন দ্বিতীয় ক্লাস করতেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, আবার এরপরে ক্লাস করবো মাইক্রোসফট এক্সেলে। দ্বিতীয় ক্লাস না, মানে প্রথম 2টা ক্লাস করেছি, 2টা অথবা 3টা ক্লাস করেছি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, একটা ক্লাস করছি আজকে পাওয়ার পয়েন্ট দিয়ে। আজকে আবার এক্সেলে ক্লাস ধরার চেষ্টা করব যদি সময় থাকে, না হলে পরবর্তী ক্লাসে ধরবো, ঠিক আছে? তো এটা মাইক্রোসফট পাওয়ার ভাইয়া পয়েন্ট আমি তো লাগবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি কালার গুলা পাই না, সবগুলা কালার পাই না। এখানে পাওয়ার তো আপনার পয়েন্টে এখানে তো অনেকগুলা কালার, কিন্তু আমার এখানে অনেকগুলা কালার পাই না। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনি কালার পান না? কিসের কালার পান না? মানে আমার ল্যাপটপে তেমন কোনো কালার নাই, কি কয়েকটা কালার বলেন? আছে এই যে আসলে। দেখেন শেপ ফিলের কালারের মধ্যে সবগুলো একরকম, আপনার ল্যাপটপ বলে কথা নেই, সবগুলো। আপনি মাইক্রোসফট অফিস কত ইউজ করতেছেন? আমারটা 10, আপনারটা মাইক্রোসফট কত? 10। আপনারটা কত? 10? 10 না 9 জানি স্যার আমি। 9 তো নাই, 9 9 9 নাই। 10 না রে। মাইক্রোসফট অফিস আছে 10 2003, 2007,
2010, 2013, হ্যাঁ 2016, 2019, আমি যেগুলো বলেছি এগুলো ছাড়া আর কোনো 7 মাইক্রোসফট অফিস নাই। 7 ভাই 7। 7 যদি ইউজ করেন তাই সেখানেও আছে, সব খুঁজে নিতে হবে। অবশ্যই ও আছে, আর যদি আপনি আচ্ছা চান, আর আপনি যদি চান এটাকে আপডেট করে 10 ব্যবহার করতে পারেন। সেটা যদি বলেন যে 10 কিভাবে ডাউনলোড করবো, ইনস্টল করবো, সেটা যদি বলেন আমি একটা লিঙ্ক দিব, ওখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি ভাই, আচ্ছা দয়া করে যদি লিঙ্কটা দিতেন তাহলে আচ্ছা ভালো ঠিক আছে, হতো। ক্লাসের শেষে আমি এটা লিঙ্ক আপলোড করে দিব, মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবেন, আমি আপলোড করে দিব। আপনার কি আর কোনো কিছু জানার আছে? না ভাই, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, মাইকটা মিউট করে রাখেন, আমি হ্যান্ডটা ডাউন করে নিচ্ছি। আমি পরবর্তী প্রশ্ন যাচ্ছি। নাহিম স্যার হ্যান্ড রেজ করেছেন, স্যার বলেন আপনার কি প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে দুইটা স্যার। একটা হচ্ছে স্যার, আমি যে এই ডিজাইনটা করছি এটা কি হ্যাঁ স্যার এগুলো স্লাইড কি স্যার ভিডিও আকারে চেক করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। এখানে দেখেন, এইখানে অপশনে এসে দেখেন এই যে সেভ অ্যান্ড স্যান্ড নামে একটা অপশন আছে। এখানে যখন যাবেন দেখেন, দেখেন ক্রিয়েট আ ভিডিও, দেখতে পাচ্ছেন? আপনি জি জি। ক্রিয়েট আ ভিডিও যখন ক্লিক করবেন, দেখেন এখানে যে ক্রিয়েট ভিডিও, এখান থেকে দেখেন এটা 5 মিনিট। দেখেন এখানে কম্পিউটার অ্যান্ড এইচডি ডিসপ্লে আছে, এখানে অনেক রকম অপশন আছে। এখান থেকে আপনি এইচডিতে ক্লিক করে দিলেন, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আপনার এখানে। যখন এখানে ক্লিক করছি আমার থেকে জিজ্ঞেস করবো আমি কোথায় সেভ করবো। তো মনে করুন আমি আপনাদের ফোল্ডারে এখানে ক্লিক করছি, নিচের দিকে দেখেন এটা ভিডিওটা রেডি হচ্ছে, দেখেন নিচের দিকে দেখতে পাচ্ছেন, এদিকে এই যে ক্রিয়েটিং ভিডিও প্রেজেন্টেশন 1, জি জি এটা রেডি জি। হচ্ছে। দেখেন আমি ক্লাস নিতে নিতে এটা রেডি হয়ে যাবে, আমি এটা প্লে করে একেবারে ভিডিও আকারে প্লে করে দেখাবো। আপনার কি আর কোনো কোয়েশ্চেন্স আছে? একটা স্যার, আমরা তো স্যার আমাদের কাছে অনেকগুলো অ্যানিমেশন অনেকগুলো কি নাই, এগুলো কি স্যার আমরা অ্যানিমেশন তো অবশ্যই পাবো? আছে, যে এখানে অ্যানিমেশন যখন আপনি ক্লিক করতেছেন, অ্যানিমেশনের ওখানে গিয়ে মোর যে অপশনটা আছে সেখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, এই যে মোর অ্যানিমেশন দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন। নাই বলতেছেন কিরকম? সবগুলো তো অফিসে, মাইক্রোসফট সবগুলো অফিসে এখানে আছে, আপনাকে খুঁজে খুঁজে ব্যবহার করতে জানতে হবে, যে নাহলে আর কিছু না। আশা করি স্যার বুঝতে আমার পারছেন। এগুলোই আসলে স্যার আচ্ছা ঠিক প্রশ্ন। আছে, আপনার ভিডিওটা এদিকে হয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ হয়ে গেলে আমি একেবারে প্লে করে দেখাবো ভিডিওটা। তো আপনার স্যার হ্যান্ডটা ডাউন করেছি, মাইকটা মিউট করে রাখি, আমি ভিডিওটা দেখতে পাচ্ছি। স্যার, হ্যাঁ ভিডিওটা ইম্পর্টেন্ট স্যার। এগুলো ডিজাইন যদি করি স্যার তাহলে স্যার ফাইবারের ফুটফুল ইগের ক্ষেত্রে স্যার অনেক হ্যাঁ কাজে হ্যাঁ লাগে। হ্যাঁ, পোর্টফোলিওগুলো ভিডিওটা কাজে লাগাইতে পারবেন, অথবা আপনি কি করতে পারবেন, এই আর এই স্যার পাওয়ার একটা পয়েন্টে। জিনিস, একটা জিনিস স্যার হয়ে গেছে স্যার, মিউজিক অ্যাড স্যার, এটা তো স্যার হইছে। আচ্ছা এটা যদি করতে চান তখন দেখেন এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট থেকে দেখেন এই যে অডিও এবং ভিডিও, এখানে অডিওতে ক্লিক করলে আপনি অডিওর ফাইলটা যদি এখান থেকে মিউজিকটা যদি সেট আপ করে দেন, আমার এখানে আনফর্চুনেটলি কোনো মিউজিক মনে হয় নাই, আমি এতে দেখাতে পারবো না। আর আমি মিউজিক অ্যাড করে দেখাবো না, কারণ এই মিউজিকগুলো যদি বাজে, আমি এই ভিডিওটা কোথায় আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, যেই গানটা আমি এখানে প্লে করবো সেই গানটা কপিরাইট ইস্যুতে পরে আমার ইউটিউব চ্যানেলের 12টা বেজে যায়। তো সেক্ষেত্রে আমি অডিওটা অ্যাড করবেন এখান থেকে। আপনি এখান থেকে যদি কোনো অডিওটা এখানে ক্লিক করেন, মনে করেন আপনার এখানে আমার কাছে কোনো অডিও নাই আনফর্চুনেটলি, অডিওটা যদি এখানে আপনার ডাউনলোড থেকে কোনো একটা অডিও থাকবে, দেখি ডাউনলোড থেকে এই যে একটা মিউজিক এখানে আছে, এই মিউজিকটা যদি আমি এখানে সিলেক্ট করে যদি আমি ইনসার্টে ক্লিক করি, ভিডিও মিউজিকটা এখানে চলে আসছে, এখানে প্লে হবে। এই দেখেন এটা, এটা যখন আপনি প্লে করবেন, এটার প্লেব্যাক এখানে আছে, দেখেন এখানে অন ক্লিক যেটা আছে এটা আপনি অন ক্লিক দিবেন, এটা প্লে অ্যাক্রস অল স্লাইডে যখন ক্লিক করবেন অটোমেটিক থাকবে না, প্লে অ্যাক্রস স্লাইড মানে সবগুলো স্লাইডে প্লে হবে একটা একটার পরে, অটোমেটিক একটার পর একটা একটার পর একটা। তো সেক্ষেত্রে আপনি এটা প্রথম স্লাইডে দিয়ে দিবেন, সবগুলো স্লাইডে প্লে হবে। আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, যে ভিডিওটা যদি দেখাতে চাই দেখেন আপনাদের ফোল্ডারে আমি চলে যাচ্ছি, এখান থেকে আপনাদের ফোল্ডার হচ্ছে এটা, দেখেন এই যে ভিডিওটা এখানে বানানো হয়েছে, আমি ডাবল ক্লিক করে দেখেন ম্যাক্স প্লেয়ারে ক্যাম প্লেয়ারের ভিডিওটা শুরু হচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন ভিডিও প্লে হচ্ছে। আমি যদি একটু ছোটো করে দেখাই তাও দেখতে পারবেন, এটাতে ক্লিক করে একটু ছোটো করে দেখাই, দেখতে পাচ্ছেন যে ভিডিওতে প্লে হচ্ছে। এখন আপনি এখানে প্লে পজ সব কিছু করতে পারবেন। বুঝতে পারছেন আপনি যিনি প্রশ্ন করেছিলেন? উনি মাইকটা মিউট করে ফেলছে, সেজন্য মনে আর বুঝতে পারতেছে না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা না, আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা কীভাবে করতে, সেটা দেখিয়ে দিচ্ছি। জি ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে ধন্যবাদ। মিউজিকটা এভাবে অ্যাড করবেন, আশা করি বুঝতে পেরেছেন। আমি মিউজিকটা ডিলিট করে দিচ্ছি, মিউজিকটা যদি বাজে আমার ভিডিওর অবস্থা খারাপ হয়ে যাবে, ইউটিউবের অবস্থা, চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যাবে। সো এখানে আর কার প্রশ্ন আছে দেখি। নাহিম স্যার প্রশ্ন করে ফেলছেন, আমি দেখতে পাচ্ছি শামিম ভাই স্যার প্রশ্ন করতে চাচ্ছেন। স্যার বলেন আপনার কী প্রশ্ন, একটু তাড়াতাড়ি, আমরা অন্য টপিকে মুভ করবো। এমএস ওয়ার্ড আর এক্সেল এর যে ফাইলগুলো আছে এগুলোতে আপনার বিভিন্ন রিপোর্ট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন, সেগুলো কিভাবে নিয়ে আসেন? বুঝিনি আমি আপনার কথা, সরি। এমএস ওয়ার্ড বা এক্সেল এর যে রিপোর্ট গুলি আছে সেইগুলো হলো পাওয়ার পয়েন্টে যখন প্রেজেন্টেশন দেয় আর কি, মানে প্রজেক্টেড, তখন হলো সেইগুলি কিভাবে পাওয়ার পয়েন্টে নিয়ে আসা হয় ফাইলগুলো? এমএস ওয়ার্ড, এক্সেল এগুলো পাওয়ার পয়েন্টে কীভাবে আনা হয়, আমি এখন আপনার এমএস প্রশ্ন। ওয়ার্ড এর কোন ডকুমেন্টস বা হ্যাঁ এক্সেল এর কোন ফাইল ডকুমেন্টস যেগুলা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়া হয় রিপোর্ট আকারে, যে রিপোর্টগুলি থাকে আর কি, সেইগুলি আপনার রিপোর্টের রিপোর্টের ফাইলটা আপনাকে পুরোটা এমএস ওয়ার্ডের একটা ফাইল, মনে করেন এখানে একটা এমএস ওয়ার্ডের ফাইল, এই যে এক্সেলের একটা ফাইল আছে, এই পুরোটাকে আমি এখানে ড্র্যাগ করে নিই, আমি এখানে কোথাও
এটাকে ছেড়ে দিয়েছি, এটা আসে নাই। দেখি আমি আরেকটা ফাইল, এক্সেলের কোনো ফাইল, এটা একটা ইনপুটের একটা সিস্টেম আছে, এটা এখানে পুরোপুরি চলে আসছে। যদি আমি এটাকে প্লে করার চেষ্টা করি তখন দেখি এটা কীভাবে প্লে হয়। এই ফাইলটা এক্সেল ফাইলটা পুরোটা এখানে দেখাচ্ছে, কিন্তু এটা লিঙ্ক আকারে হওয়ার কথা। তো সেক্ষেত্রে আপনাকে এখানে এগুলো হাইপার লিঙ্ক করে আনতে হয়। তো আমি যদি এখান থেকে এসে যদি আমি কোনো হাইপার লিঙ্ক অ্যাড করতে চাই, দেখেন এখানে হাইপার লিঙ্কটা কী হয়ে আছে, এখানে একটা হাইপার লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, তখন আমি দেখেন আমার ইয়া থেকে ডেস্কটপ থেকে, আমি এখান থেকে ডেস্কটপে আসি, এই আমার ডেস্কটপ থেকে আমি কোনো একটা ফাইলকে হাইপার লিঙ্ক করে দিতে যাচ্ছি। ডেস্কটপে ক্লিক করছি, এখানে এই ফাইলটা আমার হাইপার লিঙ্ক করা আছে। তো হাইপার লিঙ্কটা এখানে আমাকে একটা বাটন আমি এখানে অ্যাড করবো। আগে প্রথমে একটা বাটন অ্যাড করব, দেখেন একটা বাটন আমি এখান থেকে অ্যাড করতেছি। এই বাটনের মধ্যে আমি একটা হাইপার লিঙ্ক অ্যাড করবো এখানে, ঠিক আছে। এখানে আমি এক্সেলের লিস্টটা দিয়ে দিচ্ছি, এক্সেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি যখন এখানে ক্লিক করবেন, এটাকে যখন প্লে করার সময় আপনি যখন এখানে আপনি চাইলে এক্সেল একটা লিঙ্ক দিতে পারেন। এই যে এখানে আপনি এডিট ট্যাক্স করে এক্সেল ফাইলটার নামটা দিতে পারেন। মনে করেন আমি এরকম একটা ফাইলের নাম দিয়েছি, যখন আপনি এটাকে প্লে করবেন, প্লে হওয়ার সাথে যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার এক্সেল ফাইলটা এখানে দেখা যাবে, এক্সেল ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মিউজিক কীভাবে অ্যাড করেছি দেখেন, এখানে ইনসার্ট থেকে সেই যে ইনসার্টে ক্লিক করছি, এখানে দেখেন মিউজিকের যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এখান থেকে এটা করে ফেলতে পারবেন। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন্স? আমি দেখতে পাচ্ছি শামীম স্যারের হ্যান্ড শেষ, আপনি প্রশ্ন হ্যান্ডটা মাইকটা মিউট করুন। আমি দেখতে পাচ্ছি সৈয়দ মাশরিফুল ইসলাম নামে স্যার প্রশ্ন করতেছেন। স্যার বলেন আপনার কি প্রশ্ন? ভাই আপনি মাইক্রোসফট অফিস 2010 এর লিংক দেওয়ার কথা বলছেন, আমি তো 16 ইউজ করি, কোনো সমস্যা হবে? না, তাহলে তো আপনি আরও আপডেট ইউজ করতেছেন, কোনো সমস্যা নেই, যত আপডেট ইউজ করেন তত ভালো, সমস্যা নেই। তাহলে আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। এখানে শেষ করতেছি বলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্লাসটা এখানে শেষ করতেছি। আমরা এখন মডিউলটা দেখার চেষ্টা করি, মডিউল আর কি আছে। মডিউল আজকে আসা হচ্ছে কি, এরপরে 4th ক্লাস আসছে হচ্ছে এমএস এক্সেল। আমরা এক্সেলের যতটুকু সম্ভব হয় ততটুকু একটু দেখার চেষ্টা করি। আবার এতক্ষণ পরে প্রশ্ন হ্যান্ড রেস, বলেন আপনার কি প্রশ্ন? আব্দুল হান্নান, মাইক অন করে বলেন স্যার আপনার কি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা কি স্যার পাওয়ার পয়েন্টে কাজ করলে স্যার কি ভিপিএন টা লাগবে? পাওয়ার পয়েন্টের কাজের জন্য এখানে ভিপিএন লাগবে? এটা নেট শুদ্ধ লাগবে না পাওয়ার পয়েন্টের কাজ করতে, ভিপিএন তো অনেক দূরের কথা। নেট শুদ্ধ লাগবে না, আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস সেট আপ করা থাকলে এখানে পাওয়ার পয়েন্টে কাজ করতে পারবেন। না স্যার, এই যে আপনি ওই দিন ভিপিএন করা ইউজটা দেখাইছিলেন না স্যার, আমি আজকে একটু ক্লাসে না না, আসছি, ঠিক আছে। তো আমার পরীক্ষার জন্য স্যার আমি তো প্র্যাকটিস করতে পারতেছি না, এই জন্য স্যার প্রশ্নটা রয়ে গেছে। সমস্যা নেই, ওকে, ইটস ওকে। আচ্ছা, আবার হ্যান্ড রেজ করেছেন কে? রাজীব হাসান, মোহাম্মদ রাজীব হাসান স্যার বলেন আপনার কি প্রশ্ন আছে, মাইক অন করে বলেন, একটু তাড়াতাড়ি করবেন স্যার আমাকে। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার আমার প্রশ্ন হলো স্যার, আমাদের তো আজকে মানে 4th ক্লাস, তো আপনি প্রকৃতপক্ষে মানে যেভাবে শিখাচ্ছেন প্রফেশনাল ভাবে শিখাচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন হলো স্যার যে কাজগুলো শিখাইছেন এই কাজ অনুযায়ী কি ফাইবার বা মার্কেট প্লেসে কাজ আমরা পাবো? হ্যাঁ পাবেন, আমাদের আরো অনেক কাজ আছে, সবগুলো কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ আছে সেগুলো দেখবো। আর দ্বিতীয় প্রশ্ন হলো স্যার, মানে যে জিআইএফ মানে যে ওই শর্ট ভিডিও গুলো নিলেন, আমি যদি এই ভিডিও গুলো কালেক্ট করে যদি মানে ইউটিউবের জন্য যদি ভিডিও মেক করি, কি এটা মনিটাইজেশন হবে? এই বিষয়ে কোনো আপনার নলেজ আছে? বুঝি নাই। পাওয়ার পয়েন্ট দিয়ে আর কি, মানে হ্যাঁ পাওয়ার পয়েন্ট দিয়ে স্যার যদি আমি পাওয়ার পয়েন্ট দিয়ে যদি আমি এই যে জিআইএফ মানে যে শর্ট ভিডিও গুলো আছে ওখান থেকে কিছু ভিডিও কালেক্ট করে আমি যদি পাওয়ার পয়েন্ট দিয়ে মানে ভিডিও মেক করি আর কি, সেই ভিডিও কি ইউটিউবে পাবলিশ করলে কি আর কি মনিটাইজেশন পাবো? এই বিষয়ে কিছু জানেন? মনিটাইজেশন তো এটার উপর ডিপেন্ড করে, মনিটাইজেশন তো আপনি কি কতটা কি করতেছেন, ভিউ আসছে সেটার উপর মনিটাইজেশন ডিপেন্ড করে। তো আপনার ভিডিওটা যদি ভালো হয়, আপনার ভিডিওর মধ্যে যদি কন্টেন্ট যদি ভালো থাকে, মানুষ যদি দেখে, তাহলে সেটার উপর মনিটাইজেশন ডিপেন্ড করবে। ওকে বুঝতে স্যার, পেরেছেন? ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মাইকটা মিউট করে রাখেন আপনি। আচ্ছা, আমার ফেসবুক অ্যাকাউন্টে কি প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে? ফেসবুক অ্যাকাউন্ট ইয়া হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে সব কিছু থেকে, কি ব্যাপার? ফেসবুক অ্যাকাউন্ট সমস্যা হলে তো মার্ডার হয়ে যাব। আপনারা একটু করে হোল্ড রাখেন তো, একটু করে হোল্ডে থাকেন, আমি এটা স্ক্রিন টপ করতেছি, একটু করে জাস্ট